কার্ড কোনটা, তাহলে আমার সাথে হয়তো অনেকেই একমত হবেন, সেটি হচ্ছে অ্যাবডোমেন। আবার যদি প্রশ্ন হয় সবচেয়ে বেশি প্যারাদায়ক কিংবা সবচেয়ে বেশি ভীতিকর কার্ড কোনটা, তাহলেও হয়তো আমার সাথে সকলেই একমত হবেন, সেটি হচ্ছে অ্যাবডোমেন। কেননা এত ভাস্ট সিলেবাস, অনেকগুলো ভিসেরা, প্রতিটি ভিসেরার নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, হিস্টোলজি, এত কিছু কিছু মনে রাখা আসলেই কিন্তু কষ্টকর ব্যাপার। আবার যদি প্রশ্ন করা হয় অ্যানাটমিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কার্ড কোনটা, তাহলে কিন্তু অবশ্যই সবাই আমার সাথে একমত হবেন, সেটি হচ্ছে অ্যাবডোমেন। এবং এটা তো বলাই হয়ে থাকে, অ্যাবডোমেন পাস তো প্রফ পাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাজির হয়ে গেলাম অ্যাক্সিস মেডিকেল স্কুলের নতুন একটি এপিসোড নিয়ে। আপনাদের সাথে অনুষ্ঠান জুড়ে থাকবো আমি, আপনাদের হোস্ট ক্যাডেট জিনান বিন্নুর। অধ্যয়নরত আছি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে। আর আমার কথা শুনে ইতোমধ্যে আপনারা বুঝে গিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে অ্যাবডোমেন কার্ড নিয়ে। এবং আমাদের সাথে আজকে যিনি গেস্ট হিসেবে থাকবেন, বরাবরের মতোই তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই, আমাদের শ্রদ্ধা ভাইয়া সীমান্ত মাদক ভাইয়া। ভাইয়াকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জিনান, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আপনাকে আবারও পেয়ে আমার খুবই ভালো, স্পেশালি অ্যাবডোমেনের মধ্যে এরকম একটা কাট আপনার একটা আপনার সেশনে আপনার সাথে থাকতে পারছি, এটা আসলে আমার জন্য সৌভাগ্য। এবং আমাদের দর্শকদেরও সৌভাগ্য যে আপনার মতো একজন মানুষকে আমরা এইখানে অ্যাক্সিস মেডিকেল স্কুলের পর্দায় আনতে পেরেছি এত ইম্পর্টেন্ট একটা গাড়ি। ভাইয়া, আমরা অনুষ্ঠানে প্রবেশের পূর্বে আপনার কাছে ছোট্ট করে একটা জিনিস জানতে চাই। সেটা হচ্ছে, বলা হয়ে থাকে অ্যাবডোমেন কার্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কার্ড, এবং দেখা যায় প্রফ পরীক্ষায় এই কার্ড থেকে মানে ভাইভাতে তো অনেকগুলো ভিসারে আসেই, পাশাপাশি রিটার্নের জন্য কিন্তু এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং বলা হয়ে থাকে এটা না পারলে কিন্তু প্রফের বৈতরণী পার হওয়া যাবে না। আর স্পেশালি একদম শুরু থেকে যারা মাত্র ফার্স্ট ইয়ারে, তারা হয়তো অনেকে এখনো অ্যাবডোমেন পড়াই শুরু করেনি। তো তারা আসলে এখন থেকেই কিভাবে এই পড়াশোনাগুলো গুছায় নিতে পারবে, এবং যারা সামনে প্রফ পরীক্ষা দিবে তারা এখন কিভাবে গুছায় নেবে, এই ব্যাপারে যদি ছোট্ট একটু সাজেশন দিতেন। আচ্ছা, সো হ্যাঁ, এটা আসলেই সত্যি যে অ্যাবডোমেন হচ্ছে অ্যানাটমির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কার্ড। মানে সবচেয়ে বেশি ভিসেরা এবং ভিসেরা রিলেটেড কোয়েশ্চেন তো এখান থেকেই আসে। কিন্তু মানে মনে রাখার বিষয় যেটা, যে এই কার্ডটাকে যখন আমরা বাইরে থেকে দেখবো, বা যখন মানে কার্ডটা এখন আমরা শুরু করিনি, তখন কিন্তু জিনিসটাকে আমাদের অনেক কঠিন এবং অনেক ভাস্ট মনে হলো। জিনিসটাকে যখন আমরা ঢুকবো এবং ঢুকে যদি আমরা নিজের মতো জিনিসটাকে গুছিয়ে নিতে পারি, এবং মানে আমাদের নিজের ভাবে জিনিসটাকে আমরা অর্গানাইজ করে একটা মানে প্ল্যান্ড অ্যাপ্রোচ নিতে পারি এটাতে, তখন কিন্তু আমাদের কাছে জিনিসটা বেশি ডিফিকাল্ট লাগবে না। তখন আমরা মানে অ্যাবডোমেন কার্ডটাকে কি মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভাগে ভাগ করে নিতে পারবো। যেমন রিটেনের জন্যই বলি, রিটেনের জন্য আমরা যদি এটাকে ভাগ করে নিই যে অ্যাবডোমিনাল ওয়াল থেকে কি কি কোয়েশ্চেন আসে, জিআইটি থেকে কি 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 কোয়েশ্চেন আসে, দেন ইউরিনারি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এভাবে যদি আমরা টপিক গুলো ভাগ করে নিই, তখন দেখা যাবে যে পার টপিক কিন্তু অত বেশি কোয়েশ্চেন থাকছে না, অথবা 10টা থেকে 15টার মতো কোয়েশ্চেন থাকছে। ওই কোয়েশ্চেন পড়লেই কিন্তু আমাদের পুরোপুরি রিটিন কমপ্লিট হয়ে যায়। সো জিনিসটা হচ্ছে এটাই, যে এরকম একটা মানে চিন্তাধারা রাখতে হবে যে জিনিসটা বাইরে থেকে কঠিন মনে হলেও একবার যখন শুরু করব, একবার যখন জিনিসটা আমরা অর্গানাইজড ভাবে এক এক করে আগাতে থাকবো, তখন কিন্তু দেখা যাবে যে জিনিসটা আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারছি। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু অলরেডি বুঝে গেছেন যে এই কার্ডটা আসলে বাহির থেকে যেতে যতটা কঠিন মনে হয়, ভেতরে কিন্তু ততটা কঠিন নয়। একটু যদি বুঝে পড়া যায়, তাহলে কিন্তু এই কার্ডটা অনেক বেশি মজার এবং অনেক বেশি মানে গুরুত্বপূর্ণের পাশাপাশি এটা মনে রাখাও কিন্তু অনেক বেশি সহজ যদি বুঝে পড়া যায়। তো প্রিয় দর্শক, ভাইয়া যেভাবে বলেছেন সেভাবে ভাগ ভাগ করে রিটেনের জন্য আলাদা আলাদা কোন টপিক থেকে কোন প্রশ্নগুলো আসছে সেগুলো প্রশ্ন ব্যাংক দেখে আপনারা সেভাবে পড়বেন, এটাই হচ্ছে আপনাদের জন্য সাজেশন। এবং অবশ্যই আমাদের ক্লাসটা করলেই আপনারা বুঝে যাবেন কিভাবে পড়তে হবে। তো প্রিয় দর্শক, আমরা খুব বেশি কথা বাড়াবো না, আপনারা আমাদের এই লাইভটিকে অনেক বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, এবং অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মেনশন করতে ভুলবেন না। আর যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো মিস করেছেন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। ভাইয়া, আমি আপনার কাছে ক্লাসটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। আপনি ইনশাআল্লাহ আমাদেরকে অ্যাবডোমেন সম্পর্কে যত খুঁটিনাটি যে বিষয় আছে সবকিছু আমাদেরকে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা চলে যাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন গুলোতে। সো কিছুক্ষণ আগেই যে জিনিসটা বললাম, যে রিটেন শুরু করার আগে আমাদেরকে হচ্ছে সব কোয়েশ্চেন গুলো নিজেদের মতো করে একটু সাজিয়ে নিতে হবে, যে আমাদের কোন কোন টপিক থেকে আমাদের কি কি কোয়েশ্চেন আছে। এবং এইভাবে সাজানোর পর যখন আমরা এটাকে একটা মানে সিস্টেম্যাটিক একটা অ্যাপ্রোচ নিব, তখন কিন্তু অ্যাবডোমেন কার্ডটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। সো আজকের সেশনে আমরা চেষ্টা করব যে অ্যাবডোমিনাল ওয়াল এবং জিআইটি থেকে যতদূর রিটেন কোয়েশ্চেনগুলো সলভ করা যায় ততদূর পর্যন্ত সলভ করে যেতে।
সো অ্যাবডোমেনে ঢোকার পরে ফার্স্ট কোয়েশ্চেনটাই আমরা যেটা পাই সবচাইতে বেসিক কোয়েশ্চেন এবং সবচাইতে প্রথম দিনের কোয়েশ্চেন অ্যাবডোমেনে, যে হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট দ্য অ্যাবডোমেন ইনটু ডিফারেন্ট রিজনস। এটাকে হচ্ছে ড্রয়িং লেভেল করতে বলতে পারে এবং এটার ইম্পর্টেন্সটা কি। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এরকম একটা ফিগার রাখতে হবে, একে দত্ত থেকে এই ফিগারটা, এবং এই ফিগার একে এখানে হচ্ছে এই সব দুটো প্লেন, চারটা প্লেন লেবেল করে হচ্ছে করেসপন্ডিং রিজনগুলো আমাদেরকে লেবেল করে দিতে হবে। অ্যান্ড দেন ডিসক্রিপশনে আমরা যেটা লিখবো, ডিসক্রিপশনে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে প্লেনগুলো ডিমার্কেট করতে হবে। সো এখানে আমরা জানি দুটো হরিজন্টাল প্লেন থাকে এবং দুটো ভার্টিক্যাল প্লেন থাকে। হরিজন্টাল প্লেন একটা হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন, যেটা হচ্ছে এখানে অনেক কিছু বলা যায় যে ইট ইজ দ্য মিড পয়েন্ট বিটুইন সুপ্রাস্টার্নাল নচ অ্যান্ড আপার এন্ড অফ দ্য সিম্ফাইসিস পিউবিস। At the same time, it is also the midpoint between the xiphisternum and the umbilicus. কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আমরা এখানে একটা নাম্বার ইউজ করি, মানে দ্যাট ইজ ইট passes through the tip of the ninth costal cartilage and behind through the lower border of the lumbar 1 vertebra. আরেকটা প্লেন যেটা, সেটা হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন। ট্রান্সপাইলোরিক প্লেন যেটা আগে বলেছিলাম সেটাকে অলসো বলা হয় অ্যাডিসন্স প্লেন বা আপার হরিজন্টাল প্লেন, আর এই ট্রান্সটিউবারকুলার প্লেনটাকে লোয়ার হরিজন্টাল প্লেনও বলা হয়। আর এটা হচ্ছে ইট প্যাসেস থ্রু দ্য টিউবারকলস অফ দি আইলিয়াক ক্রেস্ট, আর হচ্ছে করেসপন্ডিং ভার্টিব্রা হচ্ছে আর আপার পার্ট অফ দি লাম্বার 5 ভার্টিব্রা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ট্রান্সপাইলোরিক প্লেনটা কিন্তু হচ্ছে লোয়ার বর্ডার অফ দি লাম্বার 1 ভার্টিব্রা, ট্রান্সটিউবারকুলারটা হচ্ছে আপার পার্ট অফ দি লাম্বার 5 ভার্টিব্রা। সো এই যে আপার পার্ট লোয়ার পার্ট এটা কিন্তু আমাদেরকে স্পেসিফাই করে বলতে হবে। ভার্টিক্যাল দুটো প্লেনে আসি, ভার্টিক্যাল দুটো প্লেন হচ্ছে রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল প্লেনস which corresponds to the mid clavicular plane and below passes through the mid inguinal point. সো এইগুলো হচ্ছে আমাদের এই চারটা প্লেন দিয়ে আমরা অ্যাবডোমেনটাকে ভাগ করছি। তারপরে হচ্ছে আমরা জোনগুলোর নাম সিকোয়েন্সিয়ালি লিখে দিব। আপার প্রথমে হচ্ছে উপরের তিনটা, তারপরে মাঝখানে তিনটা, তারপরে হচ্ছে নিচের তিনটা, এভাবে আমরা লিখে দিব। এটা লিখে দেওয়ার পর এটার যদি আমাদেরকে ইম্পর্টেন্সটা জিজ্ঞেস করে, তাহলে এটার ইম্পর্টেন্সটা বইতে বলা আছে যে ফর দি ইজি টপোগ্রাফিক রেফারেন্স অফ দি আন্ডারলাইং স্ট্রাকচার্স। অর্থাৎ এইরকম ভাবে অ্যাবডোমেনকে যদি আমরা 9 ভাগে ভাগ করে দিই এবং এইভাবে যদি আমরা জিনিসটাকে আমরা নিজেরা এই নলেজটা গেইন করি, তাহলে লাভটা কি হবে যে আমরা হিউম্যান বডির একদম সারফেস থেকে, বাইরে থেকে আমরা বুঝতে পারবো যে আন্ডারলাইং কোনো স্ট্রাকচারের কোনো প্রবলেম হয়েছে নাকি বা কোনো প্যাথোলজি হয়েছে নাকি। সো আমরা পরবর্তীতে যখন আমাদের থার্ড ফেজে যে আমরা যখন সেকেন্ড ফেজ থার্ড ফেজে আমরা ক্লিনিক্যাল সাইডটাতে যাব, তখন কিন্তু আমাদের এই জিনিসটা কাজে লাগবে যে অ্যাবডোমেনের ডিফারেন্ট ডিফারেন্ট রিজনে যদি কোনো সোয়েলিং হয় বা এখানে যদি কোনো পেইন দেখা যায়, তাহলে হচ্ছে আমরা এভাবে যদি আমাদের অ্যাবডোমেনের রিজনের নলেজটা থাকে, তাহলে হচ্ছে আমরা এই নলেজ দিয়ে বলতে পারবো যে এখানে কোন ভিসেরা বা কোন অর্গানের মধ্যে কোনো একটা ডিজিজ থাকার কারণে সেই জিনিসটা হতে পেরেছে। সো এটাই গেল হচ্ছে এই কোয়েশ্চেনটার আনসার। তারপরে কোয়েশ্চেনটা চলে আসি, নেম দি মাসলস অফ দি অ্যান্টেরোল্যাটারাল বা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল উইথ দেয়ার নার্ভ সাপ্লাই অ্যান্ড অ্যাকশন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল ওয়ালের মাসল কি কি আছে? এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এবং রেকটাস অ্যাবডোমিনিস। এদের অরিজিন ইনসারশনটা রিটেনের ক্ষেত্রে একটু কম আসে, কিন্তু যেটা হচ্ছে আমাদের ভাইভা বা অসপি, সেখানে আমরা সেখানে আমরা যে এটার অরিজিন ইনসারশনটা পেয়ে যেতে পারি। সো একবার করে আমি বলে যাই, এক্সটার্নাল অবলিক যেটা, সেটার অরিজিন হচ্ছে মাস্কুলার স্লিপস ফ্রম দি মিডল অফ দি শ্যাফট অফ দি লোয়ার 8th রিবস। ইনসারশন হচ্ছে জিফয়েড প্রসেস, লিনিয়া আলবা, pubic symphysis, pubic crest, and the pectinate line of the pubis, lower fibers of the anterior 2/3 of the upper lip of the iliac crest. Internal oblique আসি, এটার origin হচ্ছে lateral 2/3 of the inguinal ligament, anterior 2/3 of the intermediate area of the iliac crest, আর হচ্ছে thoracolumbar fascia. Insertion হচ্ছে inferior border of the lower 3 or 4 ribs and their costal cartilages. Aponeurosis ending in the 7th, 8th, 9th costal cartilage, xiphoid process, linea alba, pubic crest, and pectineal line of pubis. Transversus abdomen আসি, origin হচ্ছে lateral 1/3 of the inguinal ligament, anterior 2/3 of inner lip of the iliac crest, thoracolumbar fascia, and lower 6 costal cartilages. Insertion হচ্ছে aponeurosis ending in xiphoid process, linea alba, pubic crest, pectineal line of pubis. Rectus abdomen origin হচ্ছে lateral head from the lateral part of the pubic crest, আর medial head from the anterior pubic ligament. আর ইনসারশন হচ্ছে xiphoid process 5 to 7th costal cartilages. সো এটা জাস্ট আমি একবার বলে গেলাম এই মাসেলগুলোর অরিজিন, ইনসারশন এবং এদের ফাইবারগুলোর ডাইরেকশন হচ্ছে আমরা ইউজুয়ালি ডিসেকশন ক্যাডাভারে দেখতে পাই এবং ওখানে আমাদেরকে জিনিসগুলো জিজ্ঞেস করা হয়। চলে আসি যেটা হচ্ছে রিটেনে কমনলি কোশ্চেন আসে হচ্ছে নার্ভ সাপ্লাই অ্যান্ড অ্যাকশন। নার্ভ সাপ্লাই হচ্ছে এক্সটার্নাল অবলিক যেটা, এর ক্ষেত্রে হচ্ছে অ্যান্টেরিয়র রামাই অফ লোয়ার 6 স্পাইনাল নার্ভ। ইন্টারনাল অবলিকটা হচ্ছে অ্যান্টেরিয়র রামাই অফ লোয়ার 6 thoracic spinal nerve, মানে সেম দুইটা আর কি, এক্সটার্নাল ইন্টারনাল অবলিক। ট্রান্সভার্সাস অ্যাবডোমিনি হচ্ছে অ্যান্টেরিয়র রামাই অফ লোয়ার 6 spinal nerve অ্যান্ড lumbar 1, আর রেকটাস অ্যাবডোমিনিস হচ্ছে অ্যান্টেরিয়র রামাই অফ লোয়ার 6 or 7 thoracic spinal nerves.
চলে আসি এটার অ্যাকশনে এখানে একটা খেয়াল করার পয়েন্ট হচ্ছে যে এই মাসেলগুলোর অ্যাকশন আলাদা আলাদাভাবে বলা নেই আমাদের বইতে, রাদার হচ্ছে এই মাসেলগুলোর ওভারঅল একটা অ্যাকশন, অর্থাৎ সবগুলো মাসেলের যে ওভারঅল অ্যাকশন সেটা হচ্ছে একবারে শেষে বলা আছে। তাহলে এদের অ্যাকশন গুলো হচ্ছে আমাদের বইতে লেখা আছে, নাম্বার 1 হচ্ছে সাপোর্ট ফর দি অ্যাবডোমিনাল ভিসেরা, নাম্বার 2 হচ্ছে এক্সপালসিভ অ্যাক্টস, নাম্বার 3 হচ্ছে ফোর্সফুল এক্সপাইরেটরি অ্যাক্টস, এবং নাম্বার 4 হচ্ছে মুভমেন্টস অফ দি ট্রাঙ্ক। তাহলে মুভমেন্টস অফ দি ট্রাঙ্কে হচ্ছে কি কি মুভমেন্ট আসে, একটা হচ্ছে যে ফ্লেকশন অফ দি ট্রাঙ্ক, সেটা বলা হচ্ছে ফ্লেকশন অফ দি ট্রাঙ্ক or lumbar spine is brought about mainly by the rectus abdominis muscle. It is also brought about by the contraction of the oblique muscles of the same side. সেকেন্ড মুভমেন্টটা হচ্ছে যে lateral flexion of the trunk is done by one sided contraction of the oblique muscle. আর rotation of the trunk এটা হচ্ছে is produced by the combined action of external oblique with the opposite internal oblique. ছোট একটা ভুল হয়ে গেছে, ফ্লেকশনটা হচ্ছে বোথ সাইডের অবলিক মাসল এবং রেকটাস অ্যাবডোমিনাস যদি একসাথে করে। তাহলে এখানে হচ্ছে ওভারঅল অ্যাকশনটা বলা, আমাদের যদি কোনো একটা স্পেসিফিক মাসলের অ্যাকশনটা চায় তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই চারটা পয়েন্টের মধ্যে প্রথম তিনটা তো অলওয়েজ কমন, মুভমেন্টের মধ্যে এক্সটার্নাল এবং ইন্টারনাল অবলিক তো হচ্ছে সবগুলো মুভমেন্ট এখানে করে থাকে, কিন্তু রেকটাস যে মাসলগুলো, রেকটাস মাসলটা হচ্ছে অনলি যে ফ্লেকশন এবং ল্যাটারাল ফ্লেকশন এই দুটো করে থাকে, রোটেশনে সে এখানে কোনো কাজ করে থাকে না। সো এইভাবে আমাদেরকে জিনিসটা যদি আলাদাভাবে চায় তাহলে আলাদাভাবে বলতে হবে। নেক্সট কোয়েশ্চেনটা চলে আসি, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ইনগুইনাল ক্যানাল রিলেটেড, এক্সটেনশন, লোকেশন, বাউন্ডারি অ্যান্ড কন্টেন্টস অফ দি ইনগুইনাল ক্যানাল। সো এর জন্য হচ্ছে আমরা এরকম একটা ফিগার আমাদের বিডি 84 আসে, সেই রকম একটা ফিগার রেখে দিতে পারি। এই যে ফিগারটা এটা হচ্ছে বিডি 84 একটা ওল্ড এডিশন থেকে, এখন নিউয়ার এডিশন গুলোতে আরো সুন্দরভাবে এই ফিগারটা দেওয়া এবং ওখানে পুরো কন্টেন্টটা ভালো মতো দেওয়া, কন্টেন্ট এবং বাউন্ডারি। সো এটার আনসার ফার্স্টে আগে বলি হচ্ছে এটার লোকেশন এবং এক্সটেনশন। লোকেশনটা হচ্ছে এটার লোকেশনটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, located parallel and above the medial part of the inguinal ligament. So inguinal ligament যেটা হচ্ছে এটার বেস ফর্ম করে থাকে সেটার মিডিয়াল হাফের above and parallel anterior abdominal wall লোকেশন। এক্সটেনশন হচ্ছে অবশ্যই ডিপ ইনগুইনাল রিং থেকে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং পর্যন্ত। এখন আসি বাউন্ডারি কন্টেন্টে। বাউন্ডারির ক্ষেত্রে anterior ওয়ালের its whole extent by skin, superficial fascia, external oblique aponeurosis, এবং ল্যাটারাল 1/3 হচ্ছে দ্য ফ্লেশি ফাইবার্স অফ দি ইন্টারনাল অবলিক মাসল। পোস্টেরিয়র ওয়ালে আসি, পোস্টেরিয়র ওয়াল হোল এক্সটেন্টে আসে হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রাপেরিটোনিয়াল টিস্যু এন্ড প্যারাটাল পেরিটোনিয়াম। আর মিডিয়াল 2/3 আসে হচ্ছে কনজয়েন্ট টেন্ডন এন্ড এট দি মিডিয়াল এন্ড বাই দি রিফ্লেক্টেড পার্ট অফ দি ইনগুইনাল লিগামেন্ট। রুফটা ফর্ম হয় বাই আর্চড ফাইবার্স অফ দি ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল। আর ফ্লোর হয় ফর্মড হয় বাই দি গ্রুভড আপার সারফেস অফ দি ইনগুইনাল লিগামেন্ট এন্ড এট দ্য মিডিয়াল এন্ড বাই দি ল্যাকুনার লিগামেন্ট। সো এটা হচ্ছে ফুল এটার যে ক্যানেলটার যে বাউন্ডারি। সো এই বাউন্ডারিটা কিন্তু আমরা যখন মানে অ্যাবডোমিনে ডিসেকশনে অ্যাবডোমিনে ডিফারেন্ট লেয়ার্স আমাদেরকে জিজ্ঞেস করা হয় তখন কিন্তু আমরা এই জিনিসগুলোই হচ্ছে বাউন্ডারির মধ্যে পেয়ে থাকি। চলে আসি কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে মেল এবং ফিমেলের ক্ষেত্রে ডিফারেন্ট। মেলের ক্ষেত্রে হচ্ছে স্পারম্যাটিক কর্ড আর হচ্ছে ইলিও ইনগুইনাল নার্ভ, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ দি ইউটেরাস এন্ড ইলিও ইনগুইনাল নার্ভ। সো ইলিও ইনগুইনাল নার্ভ যেটা সেটা হচ্ছে কমন, আর হচ্ছে স্পারম্যাটিক কর্ড ইন মেল, রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস ইন ফিমেল। সো সাথে এখানে মাঝে মধ্যে জিজ্ঞেস করা হয় যে হোয়াট আর দ্য কনস্টিটিউয়েন্টস অফ দি স্পারম্যাটিক কর্ড, সেটা হচ্ছে আমরা যখন এই স্পারম্যাটিক কর্ডটা পরবর্তীতে মেল জেনিটাল সিস্টেমের সাথে পড়বো তখন এই জিনিসটা দেখে নিব আমরা। নেক্সট কোয়েশ্চেন চলে আসি যে রাইট ডাউন দি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দি ইনগুইনাল লিগামেন্ট। সো ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালে একটা পোটেনশিয়াল উইক স্পট, এবং এই পোটেনশিয়াল উইক স্পট দিয়ে হচ্ছে হার্নিয়া হতে পারে। হার্নিয়া যেটা হচ্ছে দ্য প্রোট্রুশন অফ এন abnormal protrusion of a viscera through any of the body walls. সো এখানে যেহেতু একটা আমরা ক্যানেল দেখতে পাচ্ছি, সো এই ক্যানেল দিয়ে যে কোনো অ্যাবডোমিনে যে কোনো ভিসেরা, যে কোনো গাটের কন্টেন্ট বা যে কোনো ভিসেরাই প্রোট্রুড করে ফেলতে পারে, ওটাকে বলা হচ্ছে ইনগুইনাল হার্নিয়া। অ্যান্ড দিস ইনগুইনাল হার্নিয়া ইজ মোর কমন ইন মেল দেন ইন ফিমেল। কেন সেটা কারণ হচ্ছে যে মেলের যে ইনগুইনাল ক্যানেলটা সেটা হচ্ছে ওয়াইডার থাকে, বিকজ মেলের ক্ষেত্রে টেস্টিসের যখন ডিসেন্ট হয় ইন্ট্রাইউটেরাইন লাইফে সেটা হচ্ছে এই ইনগুইনাল ক্যানেল দিয়ে হয়ে থাকে। সো ওইটার কারণেই হচ্ছে ইনগুইনাল ক্যানেলটা একটু ওয়াইডার থাকে এবং এখানে হার্নিয়া হওয়াটা মাচ মোর ইজিয়ার। সো এখানে একটা কোয়েশ্চেন চলে আসে যে
আমরা এখন পর্যন্ত আমাদের অ্যানাটমি সিলেবাসে 2 টাইপের হার্নিয়া পড়েছি, একটা হচ্ছে ইনগুইনাল হার্নিয়া, একটা হচ্ছে ফিমোরাল হার্নিয়া। সো কোনটা মোর কমন ইন হুইচ সেক্স এন্ড ওয়াই, সো এটা কিন্তু আমাদেরকে কোয়েশ্চেন করে থাকে। সো এটা আমরা নেক্সট আমরা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টেপস অফ ডিসেকশন অফ দি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। সো এটা আমি একবার বলে যাচ্ছি। এখানে হচ্ছে ফার্স্ট দিতে হবে একটা ট্রান্সভার্স ইনসিশন ফ্রম দি অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন টু দি মিডলাইন অফ দি বডি, then a vertical incision from the medial end of the first incision to the tip of the pubic symphysis. তারপরে হচ্ছে the skin is reflected downwards and laterally and the 2 layers of the superficial fascia are reflected. সো এখানে কিন্তু 2 layers of the superficial fasciaটা বলাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে আমরা জানি যে অ্যাবডোমেনের ক্ষেত্রে সুপারফিশিয়াল ফাশার হচ্ছে দুটো ইয়া থাকে, দুটো লেয়ার থাকে, এবং এখানে কিন্তু ডিপ ফাশাটা অ্যাবসেন্ট থাকে। সো এখানে কিন্তু আমরা ডিপ ফাশার যে রিফ্লেকশন সেই কথাটা বলতে পারবো না, তখন বলতে হবে যে কন্টেন্টস অফ দি অ্যাবডোমেন আর স্টাডিড। সো এখানে কিন্তু আমরা স্টেপস অফ ডিসেকশনে আরেকটা সর্ট অফ ইনসিশন পেয়ে থাকি। একটা হচ্ছে মানে এটা হচ্ছে আমি যেটা বললাম সেটা হচ্ছে একটা সেট অফ ইনসিশন। আরেকটা সেট অফ ইনসিশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল ইনসিশন ফ্রম দি জিফয়েড প্রসেস টু দি পিউবিক সিম্ফাইসিস কার্ভড সেমিসার্কুলার along the umbilicus, transverse incision from the upper end of the first incision to the lateral end of along the costal margin, আর oblique incision from the pubic tubercle to the anterior superior iliac spine above along the inguinal ligament। তারপর হচ্ছে যে স্কিন ডিফ্লেক্টেড ল্যাটারালি সুপারফিশিয়াল ফাশা, যেটা হচ্ছে লোয়ার পার্টে দুটো লেয়ারে হচ্ছে ডিফ্লেক্ট করতে হবে। সো এখানে আমাদেরকে মানে আমরা কোনটা প্রেফার করি বা আমাদেরকে কোনটা পড়ানো হয়েছিল সেটার রেসপেক্টে হচ্ছে আমরা সেই ইনসিশনগুলো বলবো। ইউজুয়ালি আমি যেটা দেখেছি যে সেকেন্ড যে সেট অফ ইনসিশনটা বললাম সেটাই হচ্ছে মোর কমনলি প্রেফার, সো আমরা ওটাই দেওয়ার চেষ্টা করবো। তারপরে চলে আসি নেক্সট যে কোয়েশ্চেনটা, সেটাই হচ্ছে রেক্টাস শীথ। রেক্টাস শীথের হচ্ছে ফরমেশন এবং সেটার কন্টেন্ট। সো রেক্টাস শীথের ফরমেশনের ক্ষেত্রে আমরা এরকম একটা ফিগার দিতে পারি, এটা হচ্ছে BD84 থেকে হচ্ছে এই ফিগারটা। সো এখানে যেই বাউন্ডারিটা যেটা সেটা হচ্ছে বা ফরমেশন যেটা সেটা হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করে বলতে পারবো। একটা হচ্ছে অ্যাবভ দি কোস্টাল মার্জিন, আর হচ্ছে বিটুইন দি কোস্টাল মার্জিন এন্ড দি আর্কুয়েট লাইন, আর একটা হচ্ছে বিলো দি আর্কুয়েট লাইন। সো অ্যাবভ দি কোস্টাল মার্জিন অ্যান্টেরিয়র ওয়ালটা ফর্ম হচ্ছে বাই দি এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। খেয়াল রাখতে হবে অ্যাপোনিউরোসিস কিন্তু মানে মাসল দিয়ে কিন্তু এসে এই ওয়ালটা ফর্ম হচ্ছে না, মাসলটা অ্যাপোনিউরোসিস দিয়ে ফর্ম হচ্ছে। পোস্টেরিয়র ওয়ালটা হচ্ছে ডেফিশিয়েন্ট, দ্য রেক্টাস মাসল রেস্ট ডাইরেক্টলি অন দি 5th, 6th এন্ড 7th কোস্টাল কার্টিলেজেস, এটা আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি। আর হচ্ছে বিটুইন দি এটা গেল হচ্ছে অ্যাবভ দি কোস্টাল মার্জিন, বিটুইন দি কোস্টাল মার্জিন এন্ড দি আর্কুয়েট লাইন এখানে হচ্ছে অ্যান্টেরিয়র ওয়ালটা হচ্ছে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস এন্ড অ্যান্টেরিয়র ল্যামিনা অফ দি অ্যাপোনিউরোসিস অফ দি ইন্টারনাল অবলিক। পোস্টেরিয়র ওয়ালটা হচ্ছে পোস্টেরিয়র ল্যামিনা অফ দি অ্যাপোনিউরোসিস অফ দি ইন্টারনাল অবলিক এন্ড অ্যাপোনিউরোসিস অফ দি ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। সো ফিগার এই যে ইন্টারনাল অবলিক মাসল যেটা সেটা হচ্ছে দুভাগ হয়ে যাচ্ছে, একটা অ্যান্টেরিয়র ওয়াল ফর্ম করছে, একটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল ফর্ম করছে। আর বিলো দি আর্কুয়েট লাইন এখানে হচ্ছে অ্যান্টেরিয়র ওয়ালটা ফর্ম হচ্ছে বাই দি অ্যাপোনিউরোসিস অফ অল 3 ফ্ল্যাট মাসলস অফ দি অ্যাবডোমেন, deficient the rectus muscle rests directly on the fascia transversalis। কন্টেন্টে আসি, কন্টেন্টে আছে হচ্ছে কিছু মাসল, ভেইন, আর্টারি এবং নার্ভ। মাসল হচ্ছে আছে এখানে রেক্টাস অ্যাবডোমিনিস এবং পিরামিডালিস। আর্টারি ক্ষেত্রে এখানে পাওয়া যায় সুপিরিয়র এবং ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, ভেইন হচ্ছে সেম সুপিরিয়র ইনফেরিয়র ভেইনস, সুপিরিয়র ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইনস। আর নার্ভসের ক্ষেত্রে পাওয়া যায় হচ্ছে দ্য টার্মিনাল পার্টস অফ দি লোয়ার 6 thoracic nerves including the lower 5 intercostal nerves and the subcostal nerve। সো এই নার্ভটা এসে হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিসকে সাপ্লাই দেয়, সো হচ্ছে এই নার্ভটাই পাওয়া যায় এখানে। সো এটা গেল হচ্ছে রেক্টাস শীথের ফরমেশন এবং এটার কন্টেন্টস, জয়েন্ট লেভেলিংটা হয়ে গেল। তারপরে কোয়েশ্চেনটা আসি যে হোয়াট ইজ লিনিয়া অ্যালবা, আর হচ্ছে এই লিনিয়া অ্যালবার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো লিনিয়া অ্যালবার ডেফিনিশনটা হচ্ছে এটা আমাদেরকে যেই ডেফিনিশনটা যেভাবে পড়ানো হচ্ছে সেটা আমরা দিতে পারি। আমি যে ডেফিনিশনটা দিয়েছিলাম সেটা হচ্ছে দ্য লিনিয়া অ্যালবা ইজ আ টেন্ডিনাস রাফি which is formed by the interlacing fibers of the 3 aponeuroses of the muscles forming the rectus sheath। So এই যে anterior abdominal wall এর যে মাসলগুলো সেই মাসলগুলোর অ্যাপোনিউরোসিস এর ইন্টারলেসড ফাইবার দিয়ে একটা টেন্ডিনাস রাফি ফর্ম হচ্ছে, সেটাকে আমরা বলছি লিনিয়া অ্যালবা। এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে যে এই লিনিয়া অ্যালবা বরাবর বা এটা লিনিয়া অ্যালবা মতো একদম ডাইরেক্টলি মিড লাইন থাকে, সো এই ডাইরেক্টলি মিড লাইন বরাবর হচ্ছে কিছু ইনসিশন দেওয়া যায় সার্জারির ক্ষেত্রে, এবং এই ইনসিশনগুলোর হচ্ছে একটা পজিটিভ সাইড আছে একটা নেগেটিভ সাইড আছে।
পজিটিভ সাইডটা হচ্ছে যে এখানে লেস ব্লাড লস হয়, কারণ এখানে ব্লাড সাপ্লাইটা হচ্ছে একটু কম, যেহেতু এটা আম, একদম ফাইব্রাস একটা লেয়ার, এখানে ব্লাড সাপ্লাই বা ব্লাডটা পৌঁছায় কম। সো এটা হচ্ছে একটা পজিটিভ সাইড যে এখানে ব্লাড লস কম হবে ইনসিশন দিলে। কিন্তু এই জিনিসটাই এট দ্য সেম টাইম এটা একটা নেগেটিভ সাইড হয়ে দাঁড়ায়, কারণ যেখানে ব্লাড কম যাবে সেখানে স্বাভাবিকভাবে হিলিংটা হচ্ছে আসতে হবে। সো এটার নেগেটিভ সাইডটা বা ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে হিলিং ইজ স্লোয়ার অন ইনসিশনস ওভার দি লিনিয়ার অ্যালবা। সো এই কোয়েশ্চেনটা গেল যে লিনিয়ার অ্যালবা অ্যান্ড ইটস ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এখন আমরা চলে আসি অ্যাবডোমেনের যে বড় বড় ভেসেলস গুলো আছে সেটা নিয়ে রিটেনে কোন কোয়েশ্চেনটা আসে। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ফর্মেশন, ব্রাঞ্চেস, আর হচ্ছে হিস্টোলজিক্যাল টাইপ। সো হিস্টোলজিক্যাল টাইপটা বলে নিই, এটা হচ্ছে আমরা যেটা পড়েছিলাম যে আর্টারি গুলোকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি তিন ভাবে ভাগ করতে পারি। আমরা হচ্ছে আমাদের যেই জেনারেল হিস্টোলজির যখন সেশনগুলো নিয়েছিলাম তখন বলেছিলাম একটা হচ্ছে আমরা এই জিনিসটাকে ফিজিওলজিক্যালি এটাকে ক্লাসিফাই করতে পারি, এটাকে হচ্ছে অ্যানাটমিক্যালি ক্লাসিফাই করতে পারি, মাইক্রোস্কোপিক্যালি অ্যান্ড ম্যাক্রোস্কোপিক্যালি দুইভাবে ক্লাসিফাই করতে পারি। সো এটা হচ্ছে ফাংশনালি বা ফার্স্টে বলি যে অ্যানাটমিক্যালি হচ্ছে অ্যাবডোমিনাল এয়ারটা একটা অবশ্যই একটা লার্জ আর্টারি, এবং হিস্টোলজিক্যালি ইট ইজ অ্যান ইলাস্টিক আর্টারি, কারণ হচ্ছে এর মধ্যে অনেক বেশি ইলাস্টিক ফাইবার থাকে। সো এই দুটো হচ্ছে এখানে আমাকে কোশ্চেন করা থাকে। নেক্সট আসি হচ্ছে এটার ফর্মেশন অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। ফর্মেশনটা হচ্ছে যখন আমাদের ডিসেন্ডিং থোরাসিক এওরটা যেটা, সেটা হচ্ছে ডায়াফ্রামের যে অসি অ্যাপেনিউরোটিক ওপেনিংটা সেটা দিয়ে অ্যাবডোমিনে কন্টিনিউ করছে, তখন থেকে হচ্ছে এই জিনিসটা শুরু হয়ে যায়। এটা হচ্ছে আমাদের থোরাসিক 12 যে ভার্টিব্রা সেই লেভেলে, এটা যখন আমরা লাস্ট সেশনে আমরা ডায়াফ্রামের ডিফারেন্ট ওপেনিংস গুলো পড়েছিলাম তখন হচ্ছে আমরা এই জিনিসটা পড়েছিলাম। ব্রাঞ্চেসে আসি, ব্রাঞ্চেস গুলোকে হচ্ছে আমরা ডিফারেন্ট ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভেন্ট্রাল, ল্যাটারাল, ডরসাল এবং টার্মিনাল। ভেন্ট্রাল ব্রাঞ্চেস গুলো হচ্ছে সামনের দিকে থাকে, তো স্বাভাবিকভাবে এগুলো আনপেয়ার্ড, এবং এগুলো হচ্ছে আমাদের যে গাটের বেসিক আর্টারি সাপ্লাই যেটা বা মেইন আর্টারি সাপ্লাই যেগুলো সেটা হচ্ছে এখান থেকে আসে। সো ভেন্ট্রাল ব্রাঞ্চেস হচ্ছে সিলিয়াক আর্টারি, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি এবং ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি। ল্যাটারাল ব্রাঞ্চ হচ্ছে পেয়ার, দুই সাইডে দুইটা, এগুলো হচ্ছে ইনফিরিয়র ফ্রেনিক, মিডল সুপ্রারেনাল, রেনাল এবং গোনাডাল আর্টারিজ। এবং ডরসাল ব্রাঞ্চেস হচ্ছে পিছের দিকে যে স্ট্রাকচার গুলো থাকবে, অর্থাৎ 4 পেয়ার্স অফ লাম্বার আর্টারিজ এবং মিডিয়ান স্যাক্রাল আর্টারি, এই দুইটা টার্মিনেট করে সে হচ্ছে রাইট অ্যান্ড লেফট কমন আইলিয়াক আর্টারি হিসেবে। সো এটা হচ্ছে এই দুটো টার্মিনাল ব্রাঞ্চেস। আর এই রাইট অ্যান্ড লেফট কমন আইলিয়াক আর্টারিতে অ্যাবডোমিনাল আর্টারি ডিভাইড হয়ে যায় অপোজিট দি বডি অফ দি লাম্বার 4 ভার্টিব্রা। সো এটাই হচ্ছে যদি আমাদেরকে অ্যাবডোমিনাল এয়ারটা ডিসক্রিপশন করতে বলে তাহলে হচ্ছে আমরা এই পয়েন্টগুলো লিখতে পারি। নেক্সট চলে আসি যে পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিস বা পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস, এটা নিয়ে হচ্ছে অনেক এটা নিয়ে একটা কোয়েশ্চেন চলে আসে আমাদের রিটেনে। সো পোর্টাল সিস্টেম কি সেটা অলরেডি আমাদের যখন জেনারেল হিস্টোলজি সেশনটা হয়েছিল তখন বলা হয়েছে যে ওয়েন ব্লাড passes through two sets of capillaries before returning to the heart, তখন হচ্ছে এটাকে পোর্টাল সিস্টেম বলা হয়। এবং আমাদের বডির যেই ভেনাস পোর্টাল সিস্টেম আছে সেটার এক্সাম্পল বা সবচেয়ে বড় এক্সাম্পলটাই হচ্ছে আমাদের যে জিআইটি থেকে যে ব্লাডটা আসে সেটা হচ্ছে এই পোর্টাল সিস্টেমটা হয়েই দেন হচ্ছে হার্টে রিটার্ন করে থাকে। সো যদিও রিটার্নের ক্ষেত্রে এই পোর্টাল সিস্টেম ভেনাস পোর্টাল সিস্টেমের ব্যাপারে ওইভাবে কোয়েশ্চেন আসে না, কিন্তু এটা কিন্তু আমাদের ভাইভার জন্য হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। ভাইভাতে কিন্তু এই যে ফুল মোড অফ ভেনাস ড্রেনেজ যেটা জিআইটি যে কোনো ভিসেরা থেকে সেটা জিজ্ঞেস করতে পারে, এবং স্পেসিফিক্যালি এটা জিজ্ঞেস করা হয় যে এই পোর্টাল সিস্টেমে যে আমরা বলি যে দুটো ক্যাপিলারি কোথায় কোথায় লোকেটেড। সো এটা ভাইভার জন্য আমরা আলাদাভাবে পড়ে নিব। রিটেনের জন্য আমরা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে লোকেশন এবং ফরমেশন অফ দি পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস, অর্থাৎ কোন লোকেশনগুলোতে পোর্টাল ভেইনের একটা ট্রিবিউটারি এবং সিস্টেমিক ভেইন যেটা যেটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, এটার একটা ট্রিবিউটারি এসে একসাথে অ্যানাস্টোমোসিস করে। সো এটার একটা টেবিল আমাদের বিডি চৌরাশিয়া বইতে দেওয়া আছে। এখানে হচ্ছে 7টা জায়গায় এরকম হচ্ছে অ্যানাস্টোমোসিস হয়, এরকম 7টা জায়গায়। সো জায়গা ফার্স্টটা হচ্ছে লোয়ার এন্ড অফ দি এসোফেগাস। এখানে পোর্টাল ভেইনের ট্রিবিউটারিটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন এবং সিস্টেমিক ভেইনটা হচ্ছে এসোফেজিয়াল ভেইন, এই দুটো অ্যানাস্টোমোসিস হয়। তারপরে পাই আমরা লোয়ার এন্ড অফ দি রেক্টামে পোর্টাল ভেইনের ট্রিবিউটারি এখানে হবে সুপিরিয়র রেক্টাল ভেইন এবং সিস্টেমিক ভেইনের হবে মিডল এবং ইনফিরিয়র রেক্টাল ভেইন। পরেরটা হচ্ছে আম্বেলিকাস। আম্বেলিকাসে পোর্টাল ভেইন হচ্ছে প্যারা আম্বেলিকাল ভেইন এবং সিস্টেমিক ভেইন হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের অনেকগুলো ভেইন, যেমন সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক, ল্যাটারাল থোরাসিক, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক, এগুলো।
তারপরেটাই হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে আমরা হচ্ছে একটা পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস পাই। এখানে পোর্টাল ভেইনটা হচ্ছে স্প্লেনিক ভেইন, আর সিস্টেমিক ভেইন হচ্ছে লেফট রিনাল ভেইন। তারপরে তিনটা আমরা পাই লিভারের সাথে রিলেটেড, অর্থাৎ একটা হচ্ছে বেয়ার এরিয়া অফ দি লিভারে। এখানে হচ্ছে পোর্টাল ভেইনটা হচ্ছে পোর্টাল র্যাডিকাল বলা হয়, এবং সিস্টেমিক ভেইনটা হচ্ছে ডায়াফ্রামেটিক ভেইন। ফ্যালসিফর্ম লিগামেন্টেও পোর্টাল ভেইন থাকে হচ্ছে প্যারাআম্বিলিকাল ভেইন, এবং সিস্টেমিক ভেইন হচ্ছে ডায়াফ্রামেটিক ভেইন। আর লিগামেন্টাম ভেনোসামে আরেকটা অ্যানাস্টোমোসিস পেয়ে থাকে। এখানে পোর্টাল ভেইনটা হচ্ছে লেফট ব্রাঞ্চ অফ দি পোর্টাল ভেইন, আর সিস্টেমিক ভেইনটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। সো এই 7টা জায়গায় হচ্ছে আমাদের পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস হয়ে থাকে। এই 7টারই একটা লিস্ট, এবং তার এখানে কোন পোর্টাল ভেইনটা থাকে, কোন সিস্টেমিকটা থাকে, এটাই হচ্ছে আমাদের রিটেনের একটা কমন কোয়েশ্চেন চলে আসে। সো অ্যাবডোমেনের ভিসেরার বাইরে যত কোয়েশ্চেন, রিটেন কোয়েশ্চেন আসে সেগুলো হচ্ছে অলরেডি দেখা হয়ে গেল। এখন আমরা চলে যাব এক একটা স্পেসিফিক সিস্টেমে। সো ফার্স্টে হচ্ছে আমরা ডাইজেস্টিভ সিস্টেম শুরু করব, এলিমেন্টারি ট্র্যাক যেটা। আজকে চেষ্টা করব হচ্ছে জিআইটিতে যে ভিসেরা যেগুলো আছে, মানে গ্ল্যান্ড ছাড়া যে ভিসেরাগুলো, সেই ভিসেরাগুলোর কোয়েশ্চেনগুলো কভার করে যেতে। সো ফার্স্টে আমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি স্টামাক ভিসেরাটা থেকে, এবং এখানে প্রথম 3টা কোয়েশ্চেনই হচ্ছে রিটেনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এই 3টার মধ্যে একটা বলা যায় যে আসবেই রিটেনে, সেটা হচ্ছে স্টামাক বেড, লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দি স্টমাক, আর হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই অফ দি স্টমাক। সো এই 3টা কোয়েশ্চেনের জন্য আমাদের রেসপেক্টিভলি এরকম 3টা ডায়াগ্রাম আমাদেরকে আঁকতে হবে। সো একটা একটা করে আসি। ফার্স্টে আমরা আসি হচ্ছে স্টমাক বেড যেটা, সেই কোয়েশ্চেনটাতে। সো স্টমাক বেডের ডায়াগ্রামটা হচ্ছে উপরেরটা। সো এখানে যদিও জিনিসটা একটু হিজিবিজি করে দেওয়া আছে, আমাদের পরীক্ষা হলে আমরা যদি এই জিনিসটাকে ডিফারেন্ট কালার দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে হচ্ছে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সো এই স্টমাক বেড কি? স্টমাক বেডটা হচ্ছে যে দ্য পোস্টেরিয়র সারফেস অফ দি স্টমাক ইজ রিলেটেড টু আ নাম্বার অফ স্ট্রাকচারস উইচ কালেকটিভলি ফর্ম দ্য স্টমাক বেড। সো এই রিলেশনে এই স্ট্রাকচারগুলো কি কি? Left crus of the diaphragm, left suprarenal gland, anterior surface of the left kidney, tortuous splenic artery, anterior surface of the pancreas, anterior layer of the transverse mesocolon, and sometimes left colic flexure, আর গ্যাস্ট্রিক ইমপ্রেশন অফ দি স্প্লিন। সো এই 7টা স্ট্রাকচার মিলিয়ে যে পোস্টেরিয়র সারফেস বা পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস অফ দি স্টমাকের যে রিলেশনটা মানে কালেকটিভলি করে ফর্ম হয়ে থাকে, সেটাকেই বলা হচ্ছে স্টমাক বেড, এবং এই স্ট্রাকচারগুলো হচ্ছে এই ফিগারে দেখানো আছে। সো এখানে সাথে একটা কথা বলে যাই যে আমরা অ্যাবডোমেনের অনেক ভিসেরাতে এরকম ডিফারেন্ট আমরা রিলেশনস পাবো। সো এই রিলেশনসগুলোর মনে রাখার বেস্ট ওয়েটা হচ্ছে জিনিসটাকে কোরিলেট করে পড়ার, অর্থাৎ এই রিলেশনটা আর কোথায় কোথায় আছে। যেমন স্টমাকের ক্ষেত্রে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্টেরিয়র সারফেস অফ দি লেফট কিডনি এবং গ্যাস্ট্রিক ইমপ্রেশন অফ দি স্প্লিন, আমরা কিন্তু স্প্লিনেও এবং কিডনিতেও স্টমাকের হচ্ছে একটা রিলেশন পাবো। সো তখন কিন্তু আমরা যদি জিনিসটাকে একসাথে কোরিলেট করে পড়ি, দেন আমাদের এই জিনিসটা আরো বেটার মনে থাকবে। চলে আসি পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনটা হচ্ছে গিভ দি লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দি স্টমাক। তো সেই ক্ষেত্রে এই যে ডায়াগ্রাম হবে এটা। সো লিম্ফ্যাটিক ড্রেনেজটার ক্ষেত্রে হচ্ছে স্টমাককে হচ্ছে ডিফারেন্ট এরিয়াজে ভাগ করা আছে। একটা হচ্ছে যে ফ্রম দি পার্ট অফ দি স্টমাক টু দি লেফট অফ এ ভার্টিক্যাল লাইন ড্রন ফ্রম দি কার্ডিয়াক ওরিফিস। এখানে হচ্ছে লিম্ফ্যাটিক্স, যেই লিম্ফ্যাটিক গুলো সেটা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক এবং লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারিকে অ্যাকম্পানি করে টার্মিনেট করবে ইনটু দি প্যানক্রিয়াটিকোস্প্লেনিক লিম্ফ নোডস। সো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্যানক্রিয়াটিকোস্প্লেনিক লিম্ফ নোডস এটা টার্মিনেট করছে ফ্রম দি আপার 2/3 অফ দি রাইট পার্ট অফ দি স্টমাক। এখানে লিম্ফ্যাটিক্স গুলো ড্রেন করবে হচ্ছে ইনটু দি লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডস। সো এই যে এখানে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ফ্রম দি লোয়ার 1/3 অফ দি রাইট পার্ট, এখানে ড্রেন করবে হচ্ছে ইনটু দি রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক লিম্ফ নোডস। সো যে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক লিম্ফ নোডস এখানে দেখতে পাচ্ছি। আর হচ্ছে ফ্রম দি পাইলোরিক পার্ট, এখানে 3টা ডাইরেকশনে ড্রেন করতে পারে। একটা হচ্ছে ইনটু দি হেপাটিক গ্রুপ, ইনটু দি পাইলোরিক গ্রুপ, এন্ড ইনটু দি লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডস। সো এই সবগুলো লিম্ফ নোডসেরই আমাদের এই ফিগারে দেখানো আছে। দেন নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, এটা হচ্ছে আর্টারিয়াল সাপ্লাই অফ দি স্টমাক। সেই ক্ষেত্রে ফিগার হবে এটা। এখানে হচ্ছে ফুল আর্টারি মানে মোড অফ আর্টারি সাপ্লাই যেটা, সেটা দেখানো আছে। সো এই আনসারটা লিখতে গেলে আমাদের জাস্ট হচ্ছে আর্টারি নামগুলো বলতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা জানি যে স্টমাক যেহেতু ফোরগাটের ডেরিভেটিভ, এটার সব আর্টারি আইদার ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আসবে হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক থেকে। সো এখানে আমরা ফিগারে দেখতে পাচ্ছি এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে হচ্ছে সবগুলো ব্রাঞ্চেস আসছে। সো এই আর্টারি গুলো কি কি? আর্টারি হচ্ছে ফার্স্ট অফ অল লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এটা হচ্ছে ডাইরেক্টলি ব্রাঞ্চ অফ দি সিলিয়াক ট্রাঙ্ক and is the principal artery of the stomach and supplies the upper 2/3 of the organ. তারপর এটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। It is a branch of the common hepatic artery and anastomosis with the left gastric artery close to the lesser curvature. তারপর হচ্ছে short gastric artery. These are 3 or 4 in number, which are branches of the splenic artery and supply the fundus of the stomach.
তারপর হচ্ছে লেফট গ্যাস্ট্রোএপিপ্লোইক আর্টারি, which is a branch of the splenic artery and reaches the greater curvature of the stomach and supplies the body. Right gastroepiploic artery যেটা, it is a branch of the gastroduodenal artery, which is a branch of the hepatic artery, and it anastomoses with the left gastroepiploic artery close to the greater curvature. Posterior gastric artery, it arises sometimes from the splenic artery and passes upwards, supplies the posterior wall of the fundus. সো এগুলো গেল হচ্ছে আর্টারির আর্টারি এক এক করে বলে দিলাম। অ্যান্ড হচ্ছে এই ফিগারে মোটামুটি এই আর্টারি কোর্সগুলো এবং কে কোথায় সাপ্লাই দিচ্ছে, কে কোথায় অ্যানাস্টোমোসিস করছে, সেটা এই ফিগারে দেখানো আছে। এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক সময় ভাইভাতেও করা হয়, বলা হয় যে স্টমাকের যে আর্টারি সাপ্লাই সেটা ট্রেস করে দেখাও। সো তখন হচ্ছে আমরা এই ফিগারটা ফলো করে কোন আর্টারি কোথায় দিয়ে যাচ্ছে সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে সেখানে। সো এই কোয়েশ্চেনটা গেল। এখন আমরা পরের কোয়েশ্চেন চলে যাচ্ছি, যে রাইট ব্রিফলি অন দি ফরমেশন অ্যান্ড নার্ভ সাপ্লাই অফ দি পাইলোরিক স্ফিংক্টার। আচ্ছা, সো পাইলোরিক স্ফিংক্টার যেটা, সেটার ফরমেশন জানার জন্য আগে আমাদেরকে মনে রাখতে হবে যে স্টামাকের যে মাসকুলার লেয়ারটা, মাসেল কোট যেটা, সেখানে কিন্তু একটা স্টামাকের ডিস্টিংগুইশিং ফিচার হচ্ছে এখানে 3টা লেয়ার অফ মাসেল থাকে, আউটার লংগিটিউডিনাল, মিডল সার্কুলার এবং ইনার অবলিক। তো এই 3টা লেয়ারের মধ্যে মূলত হচ্ছে লংগিটিউডিনাল এবং সার্কুলার মাসেল দিয়ে কিন্তু এই পাইলোরিক স্ফিংক্টারটা ফর্ম হবে। সো যে পাইলোরিক স্ফিংক্টারটা যেটা, এটা হচ্ছে একটা ডায়ালেটর কম্পোনেন্ট থাকবে এবং একটা হচ্ছে স্ফিংক্টারিং কম্পোনেন্ট থাকবে। ডায়ালেটর কম্পোনেন্টটা ডিরাইভ ফ্রম দি লংগিটিউডিনাল মাসল অ্যান্ড স্ফিংক্টারিং কম্পোনেন্ট ডিরাইভ ফ্রম দি সার্কুলার মাসল। সো আমরা বুঝতেই পারছি যে যে মাসলটা হচ্ছে সার্কুলার ইন শেপ, সেটা কন্ট্রাক্ট করলে কিন্তু কোনো একটা অরিফিস ক্লোজ করে দেওয়ার কথা, আর তার উল্টা কাজটা করবে হচ্ছে আমাদের যে লংগিটিউডিনাল মাসলগুলো সেটা। সো এটা গেল ফরমেশন অফ দি স্ফিংক্টার। এখন আসি হচ্ছে এটার নার্ভ সাপ্লাই। সো স্ফিংক্টারের যে নার্ভ সাপ্লাই হবে সেটা স্বাভাবিকভাবে স্টমাকের ওভারঅল যে নার্ভ সাপ্লাই সেটার সাথে সেম হবে। সো স্টমাক যেহেতু একটা ভিসেরা, এটার নার্ভ সাপ্লাই হবে অটোনমিক। এখানে হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক জিনিসটা আসবে, এবং দুটোর ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক এবং পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার্সের কথাটা আসবে। সো স্টমাকের যে সিম্প্যাথেটিক সাপ্লাই, সেটা আসে হচ্ছে থোরাসিক 6 থেকে থোরাসিক 9 সেগমেন্ট অফ দি স্পাইনাল কর্ড থেকে। এখান থেকে আসে যে প্রি গ্যাংলিয়নিক ফাইবার। আর যেটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই স্টমাকের ক্ষেত্রে হবে বোথ ভেগাস, অ্যাবডোমেনের মোটামুটি যেটা হচ্ছে ফোরগাট এবং মিড গাটের ডেরিভেটিভ, এখানে হচ্ছে ভেগাস নার্ভটা থেকে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই পেয়ে থাকে। আর এই যে প্রি গ্যাংলিয়নিক ফাইবারগুলো, সেটা হচ্ছে একটা সিলিয়াক প্লেক্সাস ফর্ম করবে এবং ওখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারস এসে হচ্ছে পরে যে স্টমাকে সাপ্লাই দিবে। এখানে তার সাথে হচ্ছে এটার যে যে নার্ভ সাপ্লাই যে অ্যাকশনটা স্ফিংক্টারের উপর, সেটা বলে দিতে হবে। সো আমরা জানি যে প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেম, সেটার ইন জেনারেল কাজ হচ্ছে বডিকে রেস্টে রাখা এবং বডির যে হচ্ছে ডাইজেস্টিভ ফাংশন এবং এক্সক্রিটরি ফাংশন সেটাকে হচ্ছে প্রমোট করা। আর সিম্প্যাথেটিকটা উল্টা, সেটা হচ্ছে বডিকে অ্যাকশনের জন্য প্রিপেয়ার করে থাকে। সো এখানে আমরা যেটা বুঝতে পারছি যে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই যেটা, সেটা হচ্ছে নার্ভ অফ এমটিং। সো এটা হচ্ছে স্ফিংক্টারটাকে ডাইলেট করবে যাতে হচ্ছে আমাদের যে নর্মাল যে পেরিস্টালসিস প্রসেস, সেটা দিয়ে হচ্ছে ডাইজেশন কন্টিনিউ হতে পারে। আর সিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে নার্ভ অফ ফিলিং, এটা হচ্ছে স্ফিংক্টারটাকে কনস্ট্রিক্ট করে দিবে যাতে ডাইজেশনটা হচ্ছে এখানে থেমে যায় এবং বডি হচ্ছে অন্যান্য যে অ্যাকশনের যে অ্যাক্টিভিটি সেগুলোতে ফোকাস করতে পারে। নেক্সট কোয়েশ্চেনতে চলে আসি যে হোয়াট ইজ গ্যাস্ট্রিক ক্যানাল, এবং এটার সাথে একটা কোয়েশ্চেন এক্সপ্লেন অ্যাটোমিক্যালি কোয়েশ্চেন চলে আসে যে why or how the peptic ulcer occurs along the lesser curvature of the stomach. So gastric canal থেকে এটা হচ্ছে একটা mucus gutter extending from the cardiac orifice to the pyloric antrum along the lesser curvature of the stomach. সো এই যে স্টমাকের যে লেসার কার্ভেচার, ওটার বরাবর হচ্ছে একটা মিউকাসের একটা ক্যানাল বা একটা গাটার যে থাকে, সেটাকে আমরা বলছি গ্যাস্ট্রিক ক্যানাল। এবং এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে দ্য ফ্লুইড কন্টেন্টস অফ দি স্টমাক পাস প্রেফারেবলি অ্যালং দি গ্যাস্ট্রিক ক্যানাল উইদাউট কামিং ইন কন্ট্যাক্ট উইথ দি রেস্ট অফ দি মিউকোসা। সো স্টমাকে যেই ফ্লুইড কন্টেন্টগুলো রিচ করে থাকে সেগুলো হচ্ছে ডাইরেক্টলি গ্যাস্ট্রিক ক্যানাল দিয়ে চলে যায়, সেটা স্টমাকের বাকি অংশে বা বাকি যে সারফেসগুলো আছে সেগুলোর সাথে কন্ট্যাক্টে আসে না। সো এখান থেকেই আমরা একটা পরে একটা কোশ্চেন পেয়ে যাই যে ওয়াই পেপটিক আলসার ইউজুয়ালি অকার্স অ্যালং দি লেসার কার্ভেচার অফ দি স্টমাক। এখানে এই কোশ্চেনটার জন্য বিডি 84-তে অনেকগুলো পয়েন্ট বলা আছে, যার মধ্যে ফার্স্ট পয়েন্টটাই হচ্ছে বিকজ অফ দি গ্যাস্ট্রিক ক্যানাল অ্যাজ ইট রিসিভস মোস্ট অফ দি ইনসাল্ট ফ্রম ইরিটেটিং ড্রিঙ্কস।
সো গ্যাস্ট্রিক ক্যানেলটা যেহেতু লেসার কার্ভেচার বরাবর যেয়ে থাকে এবং এখান দিয়েই হচ্ছে যে কোনো রকমের ফ্লুইড মেটেরিয়াল পাস করে থাকে, কোনো ওয়ার্ম বা ইরিটেটিং ড্রিঙ্কস এই রিজনটা যদি পাস করে যাওয়ার কারণেই এখানে হচ্ছে পেপটিক আলসারটা কমনলি হতে পারে। সো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্টটা হচ্ছে যে দ্য এপিথেলিয়াম ওভার দিস রিজন ইজ কম্পারেটিভলি comparatively thin, blood supply is less abundant, and nerve supply is more abundant. সো ব্লাড সাপ্লাই কম হওয়ার কারণে এই পেপটিক আলসারটা ফর্ম করলে তাড়াতাড়ি হিল হবে না, এবং নার্ভ সাপ্লাইটা বেশি হওয়ার কারণে এই জায়গাটা মোর সেন্সিটিভ হয়ে যাবে পেইনের প্রতি। সো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে এই কোশ্চেনটার আনসার হবে যে ওয়াই পেপটিক আলসার অকার্স মোর কমনলি অ্যালং দি লেসার কার্ভেচার অফ দি স্টমাক। তারপরে আরেকটা কোয়েশ্চেন পাচ্ছি আমরা যে ওয়াই গ্রেটার ওমেন্টাম ইজ কল্ড দি পুলিশম্যান অফ দি অ্যাবডোমেন। সো গ্রেটার ওমেন্টাম যেটা, এখানে সাইডে একটা কোয়েশ্চেন বলে দিই যে পেরিটোনিয়াম যে জিনিসটা, সেটা কিন্তু আমাদের রিটেনের ক্ষেত্রে অত কমনলি পেরিটোনিয়াম অ্যাজ আ হোল কোয়েশ্চেন আসে না, কিন্তু ভাইভাতে কিন্তু আমাদেরকে পেরিটোনিয়ামের ব্যাপারে অনেক কিছু জেনেই দেন হচ্ছে আমাদের যেতে হবে। স্পেশালি হচ্ছে পেরিটোনিয়ামের যে গ্রেটার স্যাক, লেসার স্যাক, এবং এই দুটো স্যাক কিভাবে কমিউনিকেট করে, দেন পেরিটোনিয়ামের যে ডিফারেন্ট পার্টসগুলো এবং সেটা কোনটা কোনটার সাথে অ্যাটাচড, কোন কোন ভিসের সাথে অ্যাটাচড, সেগুলো নিয়ে রিলেটেড কিন্তু আমাদের ভাইভাকে কোয়েশ্চেন করা হয়। সো পেরিটোনিয়ামে যে ডিফারেন্ট ফোল্ড থাকে, সেই ফোল্ডগুলো হচ্ছে এক এক জায়গায় এক এক ভিসেরার জন্য এক এক নাম থাকে। স্টমাকের জন্য এই পেরিটোনিয়ামের নাম হচ্ছে লেসার ওমেন্টাম এবং গ্রেটার ওমেন্টাম। গ্রেটার ওমেন্টাম যেটা, সেটাকে বলা হয় হচ্ছে পুলিশম্যান অফ দি অ্যাবডোমেন। কেন? কারণ এই যে গ্রেটার ওমেন্টাম যেটা, সেটা হচ্ছে আমাদের যদি কোনো অ্যাবডোমেনে যদি কোনো ইনফ্লেমড অর্গান থাকে বা ইনফেক্টেড অর্গান থাকে, সেটার আশেপাশে এই গ্রেটার ওমেন্টামটা নিজেকে র্যাপ করে ফেলবে এবং এই ইনফেকশনটা জেনারেল পেরিটোনিয়াল ক্যাভিটিতে স্প্রেড করাটা সে প্রিভেন্ট করবে। So gastric omentum will wrap an inflamed organ and prevents the spread of infection into the general peritoneal cavity. That is why it is called the abdominal police guard. So এটাই হচ্ছে এই কোয়েশ্চেনটার আনসার। তারপরে কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি ওয়াই স্প্লেনিক আর্টারি ইজ টর্চুয়াস। এরকম সিমিলার একটা কোয়েশ্চেন আমরা সুপিরিয়র এক্সট্রিমিটি পেয়ে থেকেছিলাম, যেটা হচ্ছে ফেশিয়াল আর্টারির জন্য। সো এরকম আরো টর্চুয়াস আর্টারি আরো কয়েকটা জায়গা আছে। ইউটেরাইন আর্টারি সম্ভবত টর্চুয়াস, এবং নিউট্রিয়েন্ট আর্টারি বোনসের ক্ষেত্রে এটাও মেবি টর্চুয়াস। আর্টারি যেখানেই টর্চুয়াস হবে, আনসারটা সেম, যে সেটা হচ্ছে কোনো কিছু একটাকে অ্যাকোমোডেট করার জন্য, অর্থাৎ কোনো একটা মুভমেন্ট বা কোনো একটা কিছু এক্সপ্যানশন হলে এই আর্টারিটা যাতে টান না পড়ে। সো স্প্লেনিক আর্টারি কেন টর্চুয়াস? কারণ স্প্লেনিক আর্টারি ডাইরেক্টলি যেহেতু স্টমাক বেডে এটা লোকেটেড, মানে স্টমাক বেডের কন্টেন্ট হিসেবে এটা আমরা পড়েছিলাম। সো স্টমাক যখন খাবার দিয়ে ফিল্ড থাকবে এবং সেটা যখন এক্সপ্যান্ড করবে, সেই এক্সপ্যানশনটাকে অ্যাকোমোডেট করার জন্যই স্প্লেনিক আর্টারিটা টর্চুয়াস হয়ে থাকে। সো এটাই হবে এই কোয়েশ্চেনটার হচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি, নেম দ্য ডেরিভেটিভস অফ দি ফোরগাট অ্যান্ড প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ দি স্টমাক। সো ফোরগাট, মিডগাট, হাইন্ডগাট, এই জিনিসটা যখন আমাদের জেনারেল এমব্রায়োলজির সেশনটা হয়েছিল তখন আমার বলা হয়েছিল একবার। এখন আবার বলে দিই যে আমাদের এন্ডোডার্ম যেটা, সেটা হচ্ছে গাট টিউব ফর্ম করে থাকে ইন্ট্রা-ইউটেরাইন লাইফে, এবং এই গাট টিউবের হচ্ছে অনেকগুলো পার্ট থাকে। ফার্স্টের পার্টটাকে বলি আমরা ফ্যারিঞ্জিয়াল গাট, যেটার এক্সটেন্ট হচ্ছে ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন থেকে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম পর্যন্ত। তারপরে হচ্ছে ফোরগাট প্রপার, যেটা হচ্ছে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম থেকে লিভার বার্ড পর্যন্ত। তারপর হচ্ছে মিডগাট, যেটা হচ্ছে লিভার বার্ড থেকে জাংশন বিটুইন রাইট 2/3 অ্যান্ড লেফট 1/3 অফ কোলন। আর হাইন্ডগাট হচ্ছে এই জাংশন বিটুইন রাইট 2/3 অ্যান্ড লেফট 1/3 অফ কোলন থেকে হচ্ছে ক্লোয়াকাল মেমব্রেন পর্যন্ত। সো এগুলোর মধ্যে ফোরগাটের ডেরিভেটিভ কি কি? সো ফোরগাটের অ্যাডাল্ট যে ডিমার্কেশনটা, সেটা হচ্ছে আমাদের মেজর ডুওডেনাল প্যাপিলা সেকেন্ড পার্ট অফ দি ডুওডেনামে থাকে। সেখানে হচ্ছে সেই মেজর ডুওডেনাল প্যাপিলাটা হচ্ছে ফোরগাট এবং মিডগাটের মধ্যে বাউন্ডারিটা ক্রিয়েট করে থাকে। সো সেটার আগে যে স্ট্রাকচারগুলো আছে, এটা অর্থাৎ এসোফেগাস এবং স্টমাক, এই দুটো স্ট্রাকচার ডিরাইভড হবে হচ্ছে ফোরগাট থেকে। সো এখানে মনে রাখতে হবে যে ফোরগাট যেটা বা এন্ডোডার্ম থেকে শুধুমাত্র এই স্ট্রাকচারের লাইনিং এপিথেলিয়াম এবং গ্ল্যান্ড, এই দুটো জিনিস এখানে হচ্ছে তৈরি হবে বা ডিরাইভড হবে। এটার যে মাস্কুলেচার এবং কানেকটিভ টিস্যু স্ট্রমা, এগুলো আসবে হচ্ছে সারাউন্ডিং স্প্ল্যাঙ্কনোফ্লুইডিক লেয়ার অফ দি ল্যাটারাল প্লেট মেসোডার্ম, এই জার্ম লেয়ারটা থেকে। সো এখানে হচ্ছে এটাই হচ্ছে ফোরগাটের ডেরিভেটিভ হবে। এবং তাছাড়া এখানে যে আমাদের যে এই রিজনটার সাথে অ্যাসোসিয়েটেড যে স্ট্রাকচারগুলো আছে, সেটাও অ্যাকচুয়ালি কিন্তু এই আমাদের ফোরগাট থেকে হচ্ছে ডিরাইভড হবে। এবং সাথে আরেকটা জিনিস বলে দিই যে এখানে একটা একটা কন্ট্রোভার্সি থাকে যে আমাদের ফ্যারেঞ্জিয়াল গাট, আমি কিছুক্ষণ আগে যে জিনিসটা বলেছিলাম, সেই ফ্যারেঞ্জিয়াল গাটটা কিন্তু অনেক টিচাররাই প্রিফার করে এটাকে হচ্ছে ডাইরেক্টলি ফোরগাটের সাথে একসাথে প্লেস করে দেওয়ার। সো এখানে কিন্তু আমি একটা কথা ইউজ করেছিলাম, ফোরগাট প্রপার।
ফোরগাট প্রপার যদি বলি তাহলে হচ্ছে খালি আমাদের জিআইটি স্ট্রাকচার গুলো আসে, কিন্তু আমরা যদি ফ্যারেঞ্জিয়াল গার্ডটাও ফোরগাটের একটা পার্ট হিসেবে চিন্তা করি, তাহলে ফ্যারেঞ্জিয়াল গার্ড অর্থাৎ আমাদের যে ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচ ক্লেভ যেটা ছিল, সেখান থেকে কিন্তু আমার যে ডেরিভেটিভ গুলো আসে সেটা আমাদের এই আনসারে লিখতে হবে। সো সেই ক্ষেত্রে ডেরিভেটিভস অফ ফোরগাট তখন হয়ে যাবে pharynx, then various derivatives of the pharyngeal pouches in the thyroid, esophagus, stomach, duodenum up to opening of the major duodenal papilla, liver and extrahepatic biliary system, প্যানক্রিয়াস এবং রেসপিরেটরি সিস্টেম, যেটাও হচ্ছে ফোরগাটের ডেরিভেটিভ, আমরা লাস্ট সেশনে পড়েছিলাম। আর এই যে জিআইটির যে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারগুলো সেগুলোর হচ্ছে অনলি লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড গ্ল্যান্ডস, অ্যান্ড যেগুলো হচ্ছে গ্ল্যান্ডুলার স্ট্রাকচার সেগুলোর ক্ষেত্রে হচ্ছে প্যারেনকাইমা। সো এটা হবে হচ্ছে ফোরগাটের ডেরিভেটিভ। এখন এখানে যদি আমরা ফ্যারেঞ্জিয়াল গাটের ডেরিভেটিভটা না ইনক্লুড করি তাহলে হচ্ছে রিমেইনিং যে জিআইটি যে স্ট্রাকচারগুলো সেগুলো আমাদেরকে বলতে হবে। এখানে হচ্ছে প্রেফারেন্সের ব্যাপারটা চলে আসে, কে কোনটা কিভাবে আনসারটা লিখতে আমরা প্রিফার করি। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি যে গিভ দি প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ দি স্টমাক। এক্ষেত্রে প্রসেস অফ ডেভেলপমেন্ট বলার জন্য আমি যেটা বলেছিলাম যে কমন ভাবে যে ফরম্যাটটা ফলো করা যায় সেটা হচ্ছে আগে সোর্স অফ ডেভেলপমেন্টটা লিখবো আর তারপর হচ্ছে প্রসেস অফ ডেভেলপমেন্ট। সো সোর্স অফ ডেভেলপমেন্ট যেটা সেটা অলরেডি বলা হয়ে গেছে, লাইনিং এপিথেলিয়াম গ্ল্যান্ড ফ্রম দি এন্ডোডার্ম অফ দি ফোরগাট, মাসকুলেচার কানেকটিভ টিস্যু ফ্রম দি স্প্ল্যাঙ্কটোপ্লিউরিক লেয়ার অফ দি ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আর প্রসেসটা যখন আমরা লিখবো প্রসেসের ক্ষেত্রে কিন্তু এখানে যেটা মেনশন করতে হবে যে স্টামাকের রোটেশনগুলো, স্টামাকের দুটো টাইপের রোটেশন হয়ে থাকে, একটা হচ্ছে লঙ্গিটিউডাল অ্যাক্সিস বরাবর আর একটা হচ্ছে অ্যান্টিরিয়র পস্টেরিয়র অ্যাক্সিস বরাবর। লঙ্গিটিউডাল অ্যাক্সিস বরাবর হচ্ছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন হয়, আর অ্যান্টিরিয়র পস্টেরিয়র যে অ্যাক্সিসটা সেটা হয় হচ্ছে সেটার কারণে যে পাইলোরিক পার্টটা থাকে সেটা হচ্ছে আপওয়ার্ড এবং রাইট টুয়ার্ডস দি রাইট মুভ করে থাকে। সো এই রোটেশনগুলো হয়ে থাকে এবং এই রোটেশনের পর যেটা হয় যে দি স্টমাক যখন সেটার ফাইনাল পজিশন অ্যাজিউম করে থাকে তখন হচ্ছে আমাদের যে ওমেন্টাল বার্সা এবং যে স্প্লিন এবং প্যানক্রিয়াসের যে পজিশন সেটা কিন্তু এই রোটেশনের কারণে ডিটারমিন্ড হয়ে থাকে। সো আমাদেরকে যদি ডেভেলপমেন্টাল প্রসেসটা বলে তাহলে হচ্ছে এই রোটেশনের কথাটা বলবো আর হচ্ছে এই ডেভেলপমেন্টাল সোর্সেসগুলো বলবো। তার সাথে আমরা এখানে একটা রিলেটেড কোশ্চেন দেখতে পাচ্ছি যে ওয়াই দি অ্যান্টেরিয়র সুপিরিয়র সার্ফেস অফ দি স্টমাক ইজ সাপ্লাইড বাই দি লেফট ভেগাস নার্ভ। এটা হচ্ছে এই রোটেশনের কারণেই হয়ে থাকে। সো আমরা যেটা বললাম যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন হয় অ্যাবাউট দি লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস, এটার কারণে ইন্ট্রাইউটেরাইন লাইফে যেটা হচ্ছে স্টমাকের লেফট সার্ফেস থাকে সেটা চলে আসে অ্যান্টেরিয়র সুপিরিয়র রিজনে, আর যেটা হচ্ছে রাইটটা থাকে সেটা চলে যায় পোস্টেরিয়র ইনফিরিয়র রিজনে। দ্যাটস ওয়াই দি অ্যান্টেরিয়র সুপিরিয়র সার্ফেস অফ দি স্টমাক ইজ সাপ্লাইড বাই দি লেফট ভেগাস নার্ভ। সো এই কোয়েশ্চেনটার আনসার লিখতে হলে ফার্স্টে হচ্ছে আগে এই সেই ডেভেলপমেন্টের প্রসেসটা একটু ব্রিফলি ডিসক্রাইব করে আমাদেরকে এই জিনিসটা এক্সপ্লেন করে দিতে হবে। সো স্টমাক থেকে আমরা কমনলি এই কোয়েশ্চেনগুলো পেয়ে থাকি। নেক্সট আমরা চলে যাব স্মল ইন্টেস্টাইনের যে কমন রিটেন কোয়েশ্চেনগুলো আছে। সো এখান থেকে ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা পাচ্ছি যে হোয়াট ইজ ডুওডেনাল ক্যাপ। ডুওডেনাল ক্যাপটা হচ্ছে এটা একটা পিকুলিয়ারিটি অফ দি ফার্স্ট পার্ট, এখানে বলা আছে, এটা আন্ডারে লেখা আছে। সো এই যে ডুওডেনাল ক্যাপ এটা হচ্ছে একটা রেডিও ওপেক শ্যাডো দ্যাট অ্যাপিয়ার্স আফটার আ ব্যারিয়াম মিল। সো ব্যারিয়াম মিল হচ্ছে এক টাইপ অফ এক্স রে, যেটার ব্যাপারে আমরা পরবর্তীতে ক্লিনিক্যাল সাইডে গিয়ে পড়বো। এই এক্স রেটা যখন করা হয় তখন হচ্ছে ফার্স্ট পার্টের ক্ষেত্রে আমরা একটা রেডিও ওপেক শ্যাডো পেয়ে থাকি, ওটাকে বলা হয় ডুওডেনাল ক্যাপ। এবং এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে এই ডুওডেনাল ক্যাপটা কিছু কিছু ডিজিজ কন্ডিশনে ডিস্টোর্টেড থাকে, যেমন হচ্ছে পেপটিক আলসার বা ম্যালিগনেন্ট গ্রোথ অফ দি ডুওডেনাম, এই দুটার কেসের ক্ষেত্রে এই ডুওডেনাল ক্যাপটা ডিস্টোর্টেড থাকে। নেক্সট কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্লেইন ডেভেলপমেন্টালি বা অ্যানাটমিক্যালি ওয়াই অর হাউ ডুওডেনাম ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ দি সিলিয়াক ট্রাঙ্ক এন্ড সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। সো এরকম একটা কোশ্চেন, এই ফরম্যাটের একটা কোশ্চেন আমরা জিআইটির সব ভিসেরা থেকেই পেয়ে থাকি, যে কেন এই ভিসেরার এই স্পেসিফিক পার্টকে এই আর্টারি বা এই নার্ভ সাপ্লাই করে থাকে। এবং এটার আনসারটা হচ্ছে পুরোপুরি ওই যে গাট টিউব যেটা সেটা সেখান থেকেই হচ্ছে এই আনসারটা। আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে যে গাট টিউবের যে ডিমার্কেশন পয়েন্টগুলো বললাম সেটা হচ্ছে যে ফোরগাট এন্ড হয় যে মেজর ডুওডেনাল প্যাপিলা সেকেন্ড পার্ট অফ দি ডুওডেনামে, সেখান থেকে শুরু হয় মিডগাট। মিডগাট হচ্ছে সেম ইন্ট্রাইউটেরাইন লাইফে যেখানে ডিমার্কেটেড হতো, অর্থাৎ জাংশন বিটুইন দ্য রাইট 2/3 অ্যান্ড লেফট 1/3 অফ দি কোলন, সেখানে যে হচ্ছে শেষ হয়। এবং এই লেফট 1/3 অফ দি কোলন থেকে হাইন্ডগাট শুরু হয় এবং হাইন্ডগাট শেষ হয় হচ্ছে এনাল ক্যানেলের যে পেকটিনেট লাইনটা আছে সেই পর্যন্ত। সো এই যে ডিফারেন্ট
পার্টস অফ দি গাটের যে ডেরিভেটিভস, এই ডিফারেন্ট পার্টস অফ দি গাট কিন্তু সেটার সেগমেন্টাল যে ইনারভেশন বা যে ডেভেলপমেন্টাল যে ইনারভেশন এবং সেটার নার্ভস আর্টারি সাপ্লাই, এই দুটো কিন্তু এই প্রত্যেকটা পার্টের মানে এক একটা ইন্ডিভিজুয়াল গাটের প্রত্যেকটা ডেরিভেটিভের কিন্তু সেম থাকবে। সো ফোরগাট যেটা, ফোরগাটের ক্ষেত্রে এটার নার্ভ সাপ্লাই আসে হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক থেকে, মিডগাটের নার্ভ সাপ্লাই আসে হচ্ছে সুপিরিয়র সরি যেটা বললাম আর্টারি সাপ্লাই কথা বলছি, আর্টারি সাপ্লাই হচ্ছে ফোরগাটে যেটা সেটা আসে হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক থেকে, মিডগাটেরটা আসে হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি থেকে, এবং যেটা হচ্ছে আমাদের হাইন্ড গাট সেটা আসে হচ্ছে ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি থেকে। সো এখানে আমাদের যেই পার্টের কোয়েশ্চেনটা নিয়ে যেই পার্টটা নিয়ে আমাদেরকে কোয়েশ্চেন করুক না কেন, আমাদেরকে ফার্স্টে মানে চিন্তা করতে হবে যে এই ভিসেরাটা আমাদের এই কোন গাটের মধ্যে পড়ছে, মানে অর্থাৎ সে কি ফোরগাট, মিডগাট নাকি হাইন্ড গাট। দেন আমাদেরকে বলতে হবে যে এই গাট থেকে যেহেতু এটা ডিরাইভড, দ্যাটস ওয়াই সেটার এই আর্টারি সাপ্লাইটা এবং হচ্ছে এটার যে নার্ভ সাপ্লাই সেটা সে ক্যারি করে আসছে। নেক্সট কোয়েশ্চেনটা আমরা চলে আসি। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে ডিসক্রাইব দি ইন্টেরিয়র অফ দি সেকেন্ড পার্ট অফ দি ডুওডেনাম। সো এটার জন্য হচ্ছে আমাদেরকে একটা ফিগার আঁকতে হবে। সো আমরা এরকম একটা ফিগার আঁকতে পারি, এটা হচ্ছে বিডি কে দত্ত যে বইটা সেখান থেকে হচ্ছে এই ফিগারটা। সো এখানে আমরা ইন্টেরিয়র অফ দি সেকেন্ড পার্ট অফ দি ডুওডেনাম কি কি দেখতে পাচ্ছি? এক হচ্ছে আমরা প্লিকা সার্কুলারিস দেখতে পাচ্ছি। প্লিকা সার্কুলারিস হচ্ছে পার্মানেন্ট মিউকাস ফোল্ড which are thickly set in the duodenum. তারপর হচ্ছে আমরা কিছু আরো দুটো টাইপের ফোল্ড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্লিকা সেমিসার্কুলারিস এবং প্লিকা লঙ্গিটিউডিনালিস। প্লিকা সেমিসার্কুলারিসটা হচ্ছে arches above the major duodenal papilla and resembles a monk's hood. প্লিকা লঙ্গিটিউডিনালিসটা হচ্ছে একটা ভার্টিক্যাল ফোল্ড এক্সটেন্ডিং ডাউনওয়ার্ড ফ্রম দি মেজর ডুওডেনাল প্যাপিলা। আর তাছাড়া আমরা আদার যে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মেজর ডুওডেনাল প্যাপিলা আর হচ্ছে মাইনর ডুওডেনাল প্যাপিলা। মেজর ডুওডেনাল প্যাপিলা হচ্ছে এখানে একটা সিঙ্গেল অরিফিস থাকে থ্রু উইচ বাইল ডাক্ট এন্ড দি প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন। আর যেটা হচ্ছে মাইনর ডুওডেনাল প্যাপিলা, এখানে হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট যদি প্রেজেন্ট থাকে এটা হচ্ছে এখান দিয়ে ওপেন করে। সো এটাই হচ্ছে আমাদের ইন্টেরিয়র অফ দি সেকেন্ড পার্ট অফ দি ডুওডেনাম। নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাবো যে হোয়াট ইজ শর্ট নোট অন দি মেসেন্টারি অ্যান্ড ইটস এক্সটেনশন অ্যান্ড কন্টেন্টস। সো মেসেন্টারি হচ্ছে সিমিলারলি একটা পেরিটোনিয়াল ফোল্ড যেটা হচ্ছে জেজুনাম এবং আইলিয়ামের জন্য। এটার ডেফিনেশন হচ্ছে তাহলে ইট ইজ এ ব্রড ফ্যান শেপড ফোল্ড অফ পেরিটোনিয়াম উইথ সাসপেন্স দি জেজুনাম অ্যান্ড আইলিয়াম ফ্রম দি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এটার যে এক্সটেনশন মানে হচ্ছে এটা রুটের এক্সটেনশনটা জিজ্ঞেস করা হচ্ছে। এক্সটেনশনটা হচ্ছে ফ্রম দি লেফট সাইড অফ দি লাম্বার টু ভার্টিব্রা এট দি ডুওডেনো জেজুনাল ফ্লেক্সচার টু দি রাইট sacroiliac joint at the ileocecal junction. সো এই দুটো এটা হচ্ছে এটার এক্সটেনশন। কন্টেন্টে চলে আসি। কন্টেন্টের মোস্ট ইম্পর্টেন্টই হচ্ছে জেজুনাম অ্যান্ড আইলিয়াম। তারপর হচ্ছে এই দুটো ভিসারাল আর্টারি অর্থাৎ জেজুনাল অ্যান্ড আইলিয়াল ব্রাঞ্চেস অফ দি সুপিরিয়র মেসেন্টেরিক ভেসেলস। তারপর হচ্ছে কিছু লিমফ্যাটিক্স নোন অ্যাজ ল্যাকটিয়ালস অ্যান্ড মেসেন্টেরিক লিম্ফ নোডস, লুজ এরিওলার টিস্যু, প্লেক্সাস অফ নার্ভস, ফ্যাট এবং কিছু ওকেশনালি কিছু কন্টেন্ট থাকবে যেমন সাসপেন্সরি মাসল অফ ডুওডেনাম, অ্যাক্সেসরি সুপ্রারেনাল টিস্যু অ্যান্ড টিপ অফ দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। সো এগুলো হচ্ছে কন্টেন্ট অফ দি মেসেন্টারি। তারপরে চলে আসি জেজুনাম এবং আইলিয়াম থেকে রিটেনের মধ্যে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে দুটার ডিফারেন্সেস আমাদেরকে জিজ্ঞেস করে থাকে। সো ডিফারেন্সে ফার্স্টে বলি এক্সটার্নাল কি কি ফিচার্স আমরা ডিফারেন্স পেয়ে থাকি। এক্সটার্নাল ডিফারেন্স ফার্স্ট হচ্ছে জেজুনাম ইজ ওয়াইডার, থিকার, মোর ভাস্কুলার, আর আইলিয়াম হচ্ছে অপোজিট, ন্যারোয়ার, থিনার, লেস ভাস্কুলার। জেজুনাম হচ্ছে প্রক্সিমাল 2/5 অফ দি স্মল গাট আর আইলিয়াম হচ্ছে ডিস্টাল 3/5। ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রে দুটার মধ্যে একটা ডিফারেন্স থাকে যে জেজুনামের ক্ষেত্রে মধ্যে হচ্ছে 1 or 2 আর্টারি আর্কিডস থাকে এবং এটার ভাসা রেক্টাগুলো হচ্ছে ইজ অ্যাবাউট 4 সেন্টিমিটার লং, দ্যাট ইজ লঙ্গার। আর আইলিয়ামের ক্ষেত্রে হচ্ছে 3 or more আর্কিডস থাকে এবং ভাসা রেক্টাগুলো শর্টার, অ্যাবাউট 1.25 সেন্টিমিটার। সো এই যে আর্কিড এবং ভাসা রেক্টা যেটা সেটা কিছুক্ষণ পরেই যখন আমরা এই মোড অফ আর্টারি সাপ্লাইটা পড়বো তখন আমরা জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে। নেক্সট ডিফারেন্সে চলে যাই। ডিফারেন্সটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ফ্যাটের মধ্যে থাকে। ফ্যাটটা হচ্ছে জেজুনামের ক্ষেত্রে কনফাইন্ড অ্যালং দি রুট অফ দি মেসেন্টারি, আর আইলিয়ামের ক্ষেত্রে ফ্যাটটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। সো এটার কারণেই জেজুনামে আমরা ট্রান্সলুসেন্ট উইন্ডো পাওয়া যায়, কিন্তু আইলিয়ামে সেটা ইউজুয়ালি পাওয়া যায় না। এই ট্রান্সলুসেন্ট উইন্ডো আমাদেরকে অনেক সময় ভিসেরাতেও দেখাতে বলে। আর তারপর চলে আসি ইন্টারনাল ফিচার্সে বা যেটা হচ্ছে আমাদের হিস্টোলজিক্যাল ফিচার্স। সার্কুলার ফোল্ড যেটা সেটা হচ্ছে জেজুনামের ক্ষেত্রে লার্জার অ্যান্ড মোর থিক, আর আইলিয়ামের ক্ষেত্রে স্মলার অ্যান্ড মোর সেপারেটেড। ভিলাইগুলো হচ্ছে জেজুনামের ক্ষেত্রে লঙ্গার এবং মোর নিউমারাস, আইলিয়ামে হচ্ছে শর্টার, লেস নিউমারাস।
আর পেয়ার্স প্যাচেস হচ্ছে জেজুনামে স্ক্যান্টি, আইলিয়ামে মোর নিউমারাস। সো এগুলো হচ্ছে ওভারঅল ডিফারেন্সেস বিটুইন জেজুনাম এন্ড আইলিয়াম। এই কোশ্চেনে কত মার্ক আছে সেটা দেখে হচ্ছে আমাদেরকে জাজ করতে হবে যে এখানে আমরা কয়টা ডিফারেন্স দিব। তারপরে চলে আসি নেক্সট কোশ্চেনটাতে, যেটা হচ্ছে মেকার্স ডাইভার্টিকুলাম। So Maker's diverticulum কি? এটা হচ্ছে it is a blind pouch which arises from the antimesenteric border of the ileum about 2 feet proximal to the ileocecal junction. It is present in 2% subjects and is about 2 inches long. So এখানে কিন্তু তিনটা 2 আছে, 2 feet, 2%, 2 inches. সো মেকার্স ডাইভার্টিকুলাম অ্যাকচুয়ালি কি জিনিস? এটা হচ্ছে একটা রেমনেন্ট অফ দি প্রক্সিমাল পার্ট অফ দি ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্ট। সো আমরা যখন আমাদের জেনারেল এমব্রায়োলজি যে সেশনটা হয়েছিল তখন কিন্তু আমি এই ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্ট এবং এই মেকার্স ডাইভার্টিকুলামের কথাটা বলেছিলাম। সো ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্ট যেটা, সেটারই একটা রেমনেন্ট অনলি 2% অফ দি পপুলেশনে থেকে যায় এবং ওটাকেই বলা হচ্ছে মেকার্স ডাইভার্টিকুলাম। এটার ক্লিনিক্যাল অ্যানাটমি বা এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে যে একটা পেপটিক আলসার হচ্ছে মেবি ফর্মড ইন দি মিউকাস মেমব্রেন and this may lead to perforation. তারপর হচ্ছে the diverticulum may be inflamed and this may spread to the peritoneal cavity. আর lastly most important যেটা, যে a loop of small intestine may encircle the fibrous band of the diverticulum and this will produce intestinal obstruction. So এটা হচ্ছে মেকার্স ডাইভার্টিকুলামের যেটা, সেটার ইম্পর্টেন্স। শর্ট নোট আসলে এই মেকার্স ডাইভার্টিকুলাম কি এবং এটা কিসের রেমনেন্ট এবং এই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এগুলো বলে দিলেই এই আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন চলে আসি, মোড অফ ব্লাড সাপ্লাই অফ দি স্মল ইন্টেস্টাইন। সো এটার ব্যাপারে আমরা কিছুক্ষণ আগে যখন স্মল ইন্টেস্টাইনের ডিফারেন্সগুলো পড়ছিলাম তখন হচ্ছে আমরা এই ব্যাপারে জেনেছিলাম যে এখানে কি থাকে, আর্টেরিয়াল আর্কিডস থাকে এবং ভাসা রেক্টা থাকে। সো মোড অফ সাপ্লাই যেটা, মোড অফ আর্টারি সাপ্লাই যেটা, এখানের ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টলি সেই আর্টারিগুলোর নাম বলতে হবে। So duodenum যেটা, most of the duodenum is supplied by the ventral and dorsal anastomosis of the superior and inferior pancreatico-duodenal arteries, except for the first part. জেজুনামের ক্ষেত্রে এটা হবে হচ্ছে জেজুনাল আর্টারি, আর আইলিয়ামের ক্ষেত্রে এটা হবে হচ্ছে আইলিয়াল আর্টারি, এবং এই দুটো আর্টারি ব্রাঞ্চ হবে হচ্ছে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি, যেটা হচ্ছে মিডগাটের আর্টারি। সো এটা হচ্ছে এদের বেসিক আর্টারি সাপ্লাই। এখন আসি যে আর্টারি সাপ্লাই যে মোডটা সেটা কেমন। সো সেই ক্ষেত্রে আমরা এরকম একটা ফিগার এঁকে দিতে পারি, সিম্পলিফাই করে এঁকে দিতে পারি। সো এই যে আমরা ডিফারেন্ট আর্টারিগুলোর নাম বললাম, একটা হচ্ছে পেনক্রিয়াটিকো ডুওডেনাল আর্টারি, জেজুনাল আর্টারি, আইলিয়াল আর্টারি। এই আর্টারিগুলো হচ্ছে ফর্ম করবে এরকম কিছু আর্ক লাইক স্ট্রাকচার, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এরকম সেমি সার্কুলার কিছু স্ট্রাকচার ফর্ম করছে। এই স্ট্রাকচারগুলোকে বলা হয় হচ্ছে আর্টেরিয়াল আর্কেডস। এই আর্টেরিয়াল আর্কেডস ডিওডেনাম এবং জেজুনামের ক্ষেত্রে থাকবে হচ্ছে 1 or 2, আর আইলিয়ামের ক্ষেত্রে থাকবে হচ্ছে 3 or more, যেটা কিছুক্ষণ আগে ডিফারেন্সেসে পড়েছিলাম। তারপরে এই আর্টেরিয়াল আর্কেডস ফর্ম করার পর এই আর্টেরিয়াল আর্কেডস থেকে ডিফারেন্ট লম্বা লম্বা সোজা সোজা আর্টারি যে হচ্ছে অ্যাকচুয়াল ভিসেরাটাকে সাপ্লাই দিবে, এবং এইগুলা যেহেতু সোজা সোজা ভেসেল, স্ট্রেট ভেসেল, এদেরকে নাম দেওয়া হয়েছে ভাসা রেক্টা। সো এখান থেকে হচ্ছে এই ভাসা রেক্টাগুলা অ্যারাইজ করে যে হচ্ছে জেজুনাম এবং আইলিয়ামকে সাপ্লাই দিচ্ছে। সো এখানেও আমরা ডিফারেন্স পড়েছিলাম যে জেজুনামের ক্ষেত্রে এই ভাসাগুলো রেক্টাগুলো লঙ্গার হয় এবং আইলিয়ামের ক্ষেত্রে এই ভাসা রেক্টাগুলো শর্টার হয়। সো মোড অফ আর্টারি সাপ্লাই যদি আমাদেরকে জিজ্ঞেস করে, আমাদেরকে এই পয়েন্টগুলো বলতে হবে। ফার্স্টে বেসিক আর্টারিটার নাম, তারপর হচ্ছে তারা আর্কিড ফর্ম করে, আর্কিড গুলো হচ্ছে ভাসা রেক্টা দেয়, এবং ভাসা রেক্টা এবং এই আর্কিড গুলো জেজুনামের জন্য কেমন, আইলিয়ামের জন্য কেমন, সেগুলো হচ্ছে আমাদেরকে এই আনসারে মেনশন করতে হবে। তারপরে কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে lymphatic follicles, how are the lymphatic follicles arranged in the small intestine and what is their clinical importance? তো lymphatic follicles মানে এখানে বোঝাচ্ছে পেয়ার্স প্যাচেস। তো আমরা কিছুক্ষণ আগে ডিফারেন্সেসে এটাও পড়েছি যে পেয়ার্স প্যাচেসটা হচ্ছে জেজুনামের ক্ষেত্রে স্ক্যান্টি, আর আইলিয়ামের ক্ষেত্রে হচ্ছে দেয়ার মোর নিউমারাস। সো পেয়ার্স প্যাচেসটা হচ্ছে এগুলা আইলিয়ামে বেশি থাকে এবং এটা মোস্টলি সিচুয়েটেড ইন দি অ্যান্টি মেসেন্টারিক বর্ডার along the long axis of the small gut. এদের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে দ্য পেয়ার্স প্যাচেস আর ইউজুয়ালি এফেক্টেড ইন টাইফয়েড ফিভার প্রডিউসিং আলসার্স। সো এটাই হচ্ছে এই কোয়েশ্চেনটার আনসার। লাস্ট কোয়েশ্চেনে চলে আসি যে এক্সপ্লেন অ্যানাটমিক্যালি বা ডেভেলপমেন্টালি why or how physiological herniation of midgut occurs in intrauterine life. আচ্ছা, সো এটা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো মিডগাটের যে বা ডুওডেনাম, জেজুনাম, আইলিয়ামের যে ডেভেলপমেন্টটা, সেটা আমাদেরকে ডেভেলপমেন্টটা আলাদাভাবে ইউজুয়ালি রিটেনে জিজ্ঞেস করে না। যদি জিজ্ঞেস করে তাহলে আমরা সেম ফর্মেটে লিখবো, সোর্সেসগুলো লিখবো এবং তারপর হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেসটা লিখবো। এখানে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে যে ফিজিওলজিক্যাল হার্নিয়েশন কেন হয় বা কিভাবে হয়। সো
আমরা জানি যে হার্নিয়া অলরেডি কি আমরা দুই জায়গায় পড়ে এসেছি, এই অ্যাবডোমেনে একবার পড়েছি। সো আমরা জানি হার্নিয়া ইউজুয়ালি ইট ইজ নট ফিজিওলজিক্যাল, মানে ইট ইজ প্যাথোলজিক্যাল আর কি। কিন্তু ইন্ট্রাইউটেরাইন লাইফের ক্ষেত্রে একটা হার্নিয়েশন হয় মিডগাটের, সেই হার্নিয়েশনটা ইজ কমপ্লিটলি নর্মাল এবং কমপ্লিটলি ফিজিওলজিক্যাল। সেটা কখন হয়? সেটা হচ্ছে 6th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে হয়। ডিউ টু growth of the liver, the midgut cannot develop properly inside the abdominal cavity. Hence, physiological herniation occurs যখন হচ্ছে এই মিডগাটটা এই অ্যাবডোমেন থেকে বের হয়ে যে আম্বেলিকাল কর্ড, যেটা আম্বেলিকাল কর্ডের মধ্যে চলে যায় এবং ওইখানে স্পেস পেয়ে ওখানে হচ্ছে জিনিসটা তখন ডেভেলপ করতে পারে। সো এখন তো এই ফিজিওলজিক্যাল হার্নিয়েশন হওয়ার কারণে মিডগাটের একটা রোটেশন হয়। মিডগাটের রোটেশন টোটাল হয় 270 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ অ্যাবাউট অ্যান অ্যাক্সিস ফর্মড বাই দি সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। এই 270 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি রোটেশনটা হয় ডিউরিং দ্য হার্নিয়েশন প্রসেস, আর রিমেইনিং 180 হয় ডিউরিং দি রিটার্ন প্রসেস বা রিট্রাকশন, যেটা হয় 10th উইকের ক্ষেত্রে। সো এটাই হচ্ছে আনসার যে ওয়াই অর হাউ ফিজিওলজিক্যাল হার্নিয়েশন অফ দি মিডগাট অকার্স ইন ইন্ট্রাইউটেরাইন লাইফ। ওয়াই হচ্ছে কারণ স্পেস পায় না ডিউ টু দি গ্রোথ অফ দি লিভার, আর হাউ হচ্ছে এই যে এভাবে রোটেশন করে 90 ডিগ্রি ডিউরিং হার্নিয়েশন এন্ড 180 ডিগ্রি ডিউরিং রিট্রাকশন। হার্নিয়েশনটা হচ্ছে 6th উইকে এবং রিট্রাকশনটা হচ্ছে 10th উইকে। সো এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের এই আনসারে তুলে ধরতে হবে। সো স্মল ইন্টেস্টাইন থেকে এই কোয়েশ্চেনগুলো কমনলি আসে, এই কোয়েশ্চেনগুলো চলে গেল। এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট টপিকে, যেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। সো এই কোয়েশ্চেনগুলো হচ্ছে লার্জ ইন্টেস্টাইন অ্যাজ আ হোল, মানে অ্যাজ আ হোল ধরে হচ্ছে এই কোয়েশ্চেনগুলো আমাদের আসে। সো এখানের মধ্যে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি যে হোয়াট আর দি মরফোলজিক্যাল এন্ড হিস্টোলজিক্যাল ডিফারেন্সেস বিটুইন দি স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইনস। সো এটা আগে বলি। সো ফার্স্ট অফ অল গ্রস ফিচারের মধ্যে স্মল ইন্টেস্টাইনটা হচ্ছে লঙ্গার, ন্যারোয়ার অ্যান্ড মোর মুভেবল, আর লার্জ ইন্টেস্টাইনটা হচ্ছে অপোজিট, এটা হচ্ছে শর্টার, ওয়াইডার অ্যান্ড মোর ফিক্সড। ভিলাইয়ের ক্ষেত্রে স্মল গাটে হচ্ছে প্রেজেন্স অফ ভিলাই ইন দি ইন্টার স্মল গাট এক্সেপ্ট ওভার দ্য পেয়ার্স প্যাচেস, আর লার্জ গাটে হচ্ছে অ্যাবসেন্স অফ ভিলাই ইন পোস্টনিটাল লাইফ। তারপর আসি হচ্ছে ক্রিপস অফ লিভার খুন। ক্রিপস অফ লিভার খুন স্মল গাটের ক্ষেত্রে দে আর লাইন বাই অ্যাবজর্পটিভ সেলস, গবলেট সেলস অ্যান্ড আদার গ্র্যানুলার প্যানেট সেলস। আর লার্জ গাটের ক্ষেত্রে এই ক্রিপস অফ লিভার খুনগুলো আর লঙ্গার, মোর নিউমারাস অ্যান্ড দ্য গবলেট সেলস আর মোর প্রিডমিনেন্ট। লিমফ্যাটিক ফলিকিউলস যেটা এখানে হচ্ছে স্মল গাটে পেয়ার্স প্যাচেস আর মোর নিউমারাস ইন দি আইলিয়াম, আর লার্জ গাটের ক্ষেত্রে দ্য সলিটারি লিমফ্যাটিক ফলিকল যেটা দে আর প্রেজেন্ট অ্যান্ড ডিসপার্সড ইন ডিফারেন্ট পার্টস অফ দি লার্জ গাট, বাট ওদেরকে আমরা পেয়ার্স প্যাচেস বলি না। স্পেশাল ফিচার্স স্মল গাটের মধ্যে সার্কুলার ফোলস বা প্লিকা সার্কুলারিস প্রেজেন্ট থাকে, আর লার্জ গাটের ক্ষেত্রে হচ্ছে তিনটা যে কার্ডিনাল ফিচার আমাদের ভিসেরার ক্ষেত্রে প্রায় ধরা হয়, দ্যাট ইজ টিনিয়া কোলাই, স্যাকুলেশন অ্যান্ড অ্যাপেন্ডিসিস এপিপ্লোইকা। এই তিনটা হচ্ছে স্পেশাল ফিচার্স বা ডিস্টিংগুইশিং ফিচার্স। আর লাস্টলি আসি হচ্ছে আর্টারি সাপ্লাই, যেটা আর্টারি সাপ্লাই স্মল গাট ইজ সাপ্লাইড বাই ভাসা রেক্টা অ্যারাইজিং ফ্রম আর্টেরিয়াল আর্কিডস, যেটা কিছুক্ষণ আগে দেখলাম আমরা। আর লার্জ গাট হচ্ছে সাপ্লাইড বাই ভাসা লঙ্গা অ্যান্ড ভাসা ব্রেভিস, যেটা হচ্ছে অ্যারাইজ ফ্রম দি মার্জিনাল আর্টারি অফ ড্রামান্ড। সো এটা হচ্ছে অল দ্য ডিফারেন্সেস বোথ মরফোলজিক্যাল অ্যান্ড হিস্টোলজিক্যাল বিটুইন স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইনস। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, হোয়াট আর দি কার্ডিনাল ফিচার্স অফ দি লার্জ ইন্টেস্টাইন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তো ভাইভাতে একদম এই ভিসেরাটা মানে আমাদের উঠলে এই কোয়েশ্চেনটা মাস্ট একদম করাই হবে, রিটেনের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা চলে আসে। সো এখানে হচ্ছে তিনটা কার্ডিনাল ফিচার থাকে, একটা হচ্ছে টিনিয়া কোলাই, একটা হচ্ছে স্যাকুলেশন হস্ট্রেশন, আর একটা হচ্ছে অ্যাপেন্ডিসিস এপিপ্লোইকা। সো পরের দুইটা আগে বলে আসি। স্যাকুলেশন হস্ট্রেশনটা হচ্ছে এটা হচ্ছে সর্ট অফ একটা বালজিং অ্যাপিয়ারেন্স, যেটা হচ্ছে টিনিয়া কোলাইয়ের কারণে প্রেজেন্ট থাকে। আর অ্যাপেন্ডিসিস এপিপ্লোইকা এটা হচ্ছে পেরিটোনিয়াল পাউচেস কন্টেনিং ফ্যাট and are present in the entire large gut except the cecum, appendix and rectum. এখন আসি বড় যেটা টিনিয়া কোলাই সেটার ব্যাপারে। টিনিয়া কোলাইটা হচ্ছে আর thick bands produced by aggregations of the longitudinal smooth muscles of the large gut. সো আমরা জানি যে গাট ওয়ালে হচ্ছে মাসেল লেয়ার থাকে লংগিটিউডিনাল সার্কুলার, তার মধ্যে লংগিটিউডিনাল যে মাসেলগুলো সেটার একটা অ্যাগ্রিগেশন হওয়ার কারণে হচ্ছে এই টিনিয়া কোলাই ফর্মড হয়ে থাকে। এই টিনিয়া কোলাই হচ্ছে প্রেজেন্ট ইন দি ইন্টায়ার লার্জ গাট এক্সেপ্ট ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স অ্যান্ড রেক্টাম। তারপরে হচ্ছে একটা কথা বলা আছে যে within the 4 feet tinea a 6 feet large gut is inserted.
সো এটার কারণেই হচ্ছে গাটের একটা স্যাকুলেটেড বা হস্টেটেড অ্যাপিয়ারেন্স আসে যেহেতু এটা মানে টিনিয়াটা হচ্ছে 4 ফিট, এর মধ্যে হচ্ছে 6 ফিট গাটটাকে হচ্ছে ইনসার্ট করা হয়েছে, বা 6 ফিটটা হচ্ছে নিজেকে 4 ফিটের মধ্যে রিডিউস করেছে। সো এটার কারণে কিন্তু গাটটা হচ্ছে স্যাক লাইক স্ট্রাকচার আসে, জায়গায় জায়গায় ফোল্ড দেখা যায়, ভাঁজ দেখা যায়। ওটাকেই আমরা যেটা বললাম হচ্ছে স্যাকুলেশন এবং হস্টেশন। আর তারপরে হচ্ছে যে টিনিয়া কোলাই যে 3 টাইপের, অর্থাৎ টিনিয়া লিবেরা, টিনিয়া মেজোকোলিকা এবং টিনিয়া ওমেন্টালিস, এবং সেটা কোন কোন সারফেসে লোকেটেড। ভার্টিক্যাল কলোনের ক্ষেত্রে টিনিয়া লিবেরা অন দি অ্যান্টিরিয়র সারফেস, টিনিয়া মেজোকোলিকা অন দি পোস্টেরিয়র মিডিয়াল সারফেস এবং টিনিয়া ওমেন্টালিস অন দি পোস্টেরিয়র ল্যাটারাল সারফেস। আর ট্রান্সভার্স কলোনের ক্ষেত্রে হচ্ছে টিনিয়া লিবেরা অন দি ইনফেরিয়র সারফেস এবং টিনিয়া মেজোকোলিকা অন দি পোস্টেরিয়র সারফেস। আর লাস্টলি টিনিয়া ওমেন্টালিস অন দি অ্যান্টেরো সুপিরিয়র সারফেস। So এটাই হচ্ছে all about the 3 cardinal features and their descriptive points. Next question চলে আসি যে why the descending colon is supplied by the left colic artery. এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো এটা হচ্ছে বেসিক্যালি একই জিনিস যে ওই ডেভেলপমেন্টালি আমরা দেখতে পাচ্ছি যে যে ডিসেন্ডিং কলন, যেটা ডিসেন্ডিং কলনটা হচ্ছে ইট ইজ আ ডেরিভেটিভ অফ দি হাইন্ড গাট। সো হাইন্ড গাটের ডেরিভেটিভ হওয়ার কারণে সেটার যে আর্টারি সাপ্লাইটা হবে, সেই আর্টারি সাপ্লাইটা আসবে হচ্ছে ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি, সেখানে একটা ব্রাঞ্চ থেকে। সো লেফট কলিক আর্টারি যেটা, সেটা হচ্ছে ব্রাঞ্চ অফ দি ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। নেক্সট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি যে ওয়াই হাইন্ড গাট ইজ সাপ্লাইড বাই দি ব্রাঞ্চেস অফ দি ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি, তো সেম আনসার এখানে। আর ট্রান্সভার্স কোলন কেন সাপ্লাইড বাই দি ব্রাঞ্চেস অফ বোথ সুপিরিয়র এবং ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি, কারণ ট্রান্সভার্স কোলনের এটা হচ্ছে বোথ লেফট এবং রাইট, বোথ মিডগাট এবং হাইন্ডগাট থেকেই আসে। ট্রান্সভার্স কোলনের যে জাংশন বিটুইন দ্য রাইট 2/3 এবং লেফট 1/3, এটার আগের পোর্শনটা আসে হচ্ছে মিডগাট থেকে এবং এটার পরের পোর্শনটা আসে হচ্ছে হাইন্ডগাট থেকে। সো সিমিলারলি সে হচ্ছে বোথ মিডগাট এবং হাইন্ডগাটের দুটো আর্টারি সাপ্লাই এখানে পাবে। সো এখানে বোথ সুপিরিয়র মেসেন্টারিক এবং ইনফেরিয়র মেসেন্টারিক এই দুটো আর্টারি এখানে সাপ্লাই দিবে। চলে যাচ্ছে আমাদের পরের কোয়েশ্চেন গুলোতে। লার্জ ইন্টেস্টাইনের যে ডিফারেন্ট পার্টগুলো আছে, এই পার্টগুলো থেকে খালি কোয়েশ্চেন আসে মেইনলি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এবং এনাল ক্যানেল, এই দুটো পার্ট থেকে। বাকি পার্ট থেকে ওরকম ভাবে রিটেনের কোনো কোয়েশ্চেন আসে না। সো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের আমরা ফার্স্ট কোয়েশ্চেনটাই পাচ্ছি হচ্ছে মেনশন দি ডিফারেন্ট পজিশনস অফ দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, বা এটা আমাদেরকে ড্রয়িং লেভেল করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এরকম একটা ফিগার রেখে দিব। সো এখান থেকে আমরা বলবো যে হোয়াট আর দি ডিফারেন্ট টাইপস। সো ফার্স্টটা হচ্ছে রেট্রোসিকাল রেট্রোকোলিক, এটা হচ্ছে অকার্স ইন 60% অফ দি কেসেস। আর এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স প্যাসেস রেট্রোপেরিটোনিয়ালি বিহাইন্ড দি সিকাম এন্ড দি অ্যাসেন্ডিং কোলন, আর ইটস টিপ কোইনসাইডস উইথ দি 12 o'clock পজিশন। সো ফিগারে দেখতে পাচ্ছি। তারপরটা হচ্ছে পেলভিক টাইপ, এটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন, অকার্স ইন 30% কেসেস। টিপ প্যাসেস ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালি এন্ড ক্রসেস দি রাইট পেলভিক ব্রিম। তারপরেরটা হচ্ছে সাবসিকাল প্যারাকুলিক, এটা হচ্ছে occurs in 2% of the cases and the appendix lies below the cecum and the tip ascends by the side of the ascending colon. তারপর হচ্ছে splenic type, occurs in about 1 to 2% cases. Tip passes upwards and medially in front or behind the terminal part of the ileum, এবং in front হলে সেটাকে বলা হয় pre-ileal, আর behind হলে সেটাকে বলা হয় post-ileal. Pre-ileal variety যেটা, সেটা হচ্ছে most dangerous because inflammation from the appendix spreads to the general peritoneal cavity. তারপর হচ্ছে promontoric type, যেটা হচ্ছে very rare এবং tip is directed horizontally towards the sacral promontory. আর লাস্টলি হচ্ছে mid-inguinal type, সেটা হচ্ছে also very rare, tip is directed vertically downwards. সো এটার সাথে যে ডিরেকশনটা, সেটার যে ঘড়ির কাঁটার সাথে যে তুলনা করা হচ্ছে সেটাও বলে দিই। রেট্রোসিকাল রেট্রোকোলিকটা হচ্ছে 12 o'clock, পেলভিকটা হচ্ছে 4 o'clock, সাবসিকাল প্যারাকোলিক হচ্ছে 11 o'clock, স্প্লেনিকটা হচ্ছে 2 o'clock, প্রমন্টরিটা হচ্ছে 3 o'clock, আর মিড ইনগুইনাল হচ্ছে 6 o'clock. সো এই ফিগার দেখলে আমরা বুঝতে পারছি কেন এই ও ক্লক কথাটা বলা আছে, কারণ এটা হচ্ছে একটা ঘড়ির কাঁটার সাথে এই অ্যাপেন্ডিক্সের ডিরেকশনটা কম্পেয়ার করা হয়েছে। সো এই জিনিসগুলো বলে এবং এই ফিগারটা আঁকলে হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটা কমপ্লিট হয়ে যায়। নেক্সট কোয়েশ্চনটা দেখতে পাচ্ছি যে এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি ওয়াই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ইজ কল্ড দি অ্যাবডোমিনাল টনসিল। এটার রিজন হচ্ছে যে অ্যাপেন্ডিক্স, সেটার সাবমিউকাস কোট কন্টেইনস নিউমারাস লিম্ফ্যাটিক ফলিকলস। সো আমরা অলরেডি জেনারেল হিস্টোলজিতে পড়ে এসেছি যে টনসিল হচ্ছে তাদেরকে বলা হয়, মানে টনসিল হচ্ছে একটা লিম্ফ্যাটিক অ্যাগ্রিগেশন অফ লিম্ফ্যাটিক স্ট্রাকচার, এটাকেই বলা হয়। সো এই যে এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের সাবমিউকোসাতে যেহেতু নিউমারাস লিম্ফ্যাটিক ফলিকলস থাকে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দি অ্যাবডোমিনাল টনসিল।
নেক্সট কোশ্চেন চলে আসি যে হোয়াট ইজ ম্যাকবার্নিস পয়েন্ট এবং রাইট ইটস ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং পরবর্তীতে কিন্তু আমাদের ক্লিনিক্যাল ফেজে যখন যাব তখন এই ম্যাকবার্নিস পয়েন্ট কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপোগ্রাফিক্যাল স্ট্রাকচার হয়ে দাঁড়ায়। সো ম্যাকবার্নিস পয়েন্টে কি? ম্যাকবার্নিস পয়েন্ট ইজ রিপ্রেজেন্টেড বাই আ পয়েন্ট at the junction of the medial 2/3 and lateral 1/3 of a line which extends from the umbilicus to the right anterior superior iliac spine. সো ম্যাকবার্নিস পয়েন্টটা কোন রিজনে এটা আমরা বুঝতেই পারছি। এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে কোনো পেইন দেখা দিলে সেটা হচ্ছে ফার্স্টে দেখা দেয় হচ্ছে প্যারা অ্যাম্বেলিক্যাল রিজনে এবং দেন এই ম্যাকবার্নিস পয়েন্টে যে সেটা সেটেল করে এবং ম্যাকবার্নিস পয়েন্টে সেটা হচ্ছে মোস্ট টেন্ডার একটা রিজন হয়ে দাঁড়ায় এবং এখানে চাপ দিলেই অ্যাপেন্ডিসাইটিসের পেইন একদম বোঝা যায় এবং সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের ডায়াগনোসিসের ক্ষেত্রে খুবই কনফার্মেটরি একটা সাইন। নেক্সট কোশ্চেনে চলে আসি যে এক্সপ্লেইন ওয়াই অর হাই পেইন বিগিনস অ্যারাউন্ড দি আম্বেলিকাস ইন দি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। কিছুক্ষণ আগেই বললাম যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের পেইনটা আম্বেলিকাস রিজনে শুরু হয়। কেন সেটা? এটার আনসারটা হচ্ছে দিস ইজ এ রিফার্ড পেইন। কারণ যেটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্সের নার্ভ সাপ্লাই যদি আমরা দেখি এখানে কিন্তু খুব স্পেসিফিক্যালি খালি একটা সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডের কথাই বলা আছে, এটা হচ্ছে থোরাসিক 10। ইউজুয়ালি অন্যান্য ভিসারের ক্ষেত্রে কিন্তু এখানে একটা মানে রেঞ্জ থাকে এবং রেঞ্জটা মাঝে মধ্যে ডিফারেন্ট বইয়ে হচ্ছে 1-2 এদিক সেদিক হতে পারে, কিন্তু যেটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে কিন্তু এটা একদম স্পেসিফিক্যালি থোরাসিক 10টাই বলা। কারণ এটা এই থোরাসিক 10টাই হচ্ছে আমরা যদি আমাদের অ্যাবডোমিনের ডার্মাটম দেখি আম্বেলিকাসের আশেপাশে যে সেন্সরি ইনারভেশন সেটাও থোরাসিক 10 থেকে আসে। সো এই যদি আমাদের অ্যাপেন্ডিসাইটিস হয় বা অ্যাপেন্ডিক্সের ইনফেকশন হয় সেখানে রিফার্ড পেইনটা আমরা ফিল করব অ্যারাউন্ড দি আম্বেলিকাস। নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকটা হচ্ছে এনাল ক্যানেল। এনাল ক্যানেলের হচ্ছে আমরা ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছি রাইট অ্যাবাউট দি ইন্টেরিয়র অফ দি এনাল ক্যানেল। সো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটার জন্য আমরা এরকম একটা ফিগার রাখতে পারি BD 84 থেকে। সো ইন্টেরিয়র অফ দি এনাল ক্যানেল যখন বলবো এখানে হচ্ছে আমরা ফার্স্টে বলে নিতে হবে যে এই এনাল ক্যানেলটা দুটো ডিফারেন্ট লাইন দিয়ে তিনটা ডিফারেন্ট এরিয়াতে ভাগ করা। দুটো লাইন হচ্ছে একটা হচ্ছে পেকটিনেট লাইন আর একটা হচ্ছে হিলটনস লাইন। পেকটিনেট লাইনটা হচ্ছে ইট ইজ দি মিউকোকিউটেনাস জাংশন of the anal canal and corresponds with the position of the anal valves. আর হিলটন লাইনটা হচ্ছে ইজ দি কালার কন্ট্রাস্ট বিটুইন ব্লুইশ পিঙ্ক এরিয়া অ্যাবভ এন্ড দি ব্ল্যাক স্কিন বিলো। অর্থাৎ হিলটন লাইন কোনো অ্যানাটমিক্যাল কোনো একটা স্ট্রাকচার না, এটা জাস্ট হচ্ছে একটা কালারের ডিফারেন্স। সেটার উপরে হচ্ছে থাকে ইন্টারমিডিয়েট এরিয়া এবং নিচে থাকে হচ্ছে স্কিন। সো এই দুইটার কালারের ডিফারেন্সের মাঝখানে হচ্ছে এই জিনিসটাকে বলা হয় হিলটনস হোয়াইট লাইন। এই দুটো লাইন দিয়ে এনাল ক্যানেলটা হচ্ছে একটা আপার এরিয়া যেটা হচ্ছে পেকটিনেট লাইনের উপরে, একটা ইন্টারমিডিয়েট এরিয়া যেটা হচ্ছে এই পেকটিনেট লাইন এবং হিলটনস লাইনের মাঝখানে, এবং লোয়ার এরিয়া যেটা হচ্ছে হিলটনস লাইনের নিচে। সেই তিনটা এরিয়াতে ডিভাইডেড হয়ে যায়। সো এখন এই এরিয়া ডিসক্রিপশনগুলোতে আসি। আপার এরিয়ার ক্ষেত্রে আমাদেরকে এখানে কিছু স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, সেগুলো আমাদেরকে বলতে হবে। ফার্স্ট হচ্ছে এনাল কলমস, এটা ফিগারে দেখা যাচ্ছে। Anal columns are permanent mucous folds longitudinal in direction 6 to 10 in number and more prominent in children. They are formed by the reduplication of the mucous membrane. So that is anal columns. তারপরে পাবো হচ্ছে আমরা anal valves. Anal valves are the crescentic mucous folds connecting the lower ends of the anal columns. আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি anal column এর lower end গুলোকে কানেক্ট করে আছে আমাদের anal valve গুলো। তারপর হচ্ছে এনাল ভালভটাই আমাদের যে পেকটিনেট লাইন সেটা কিন্তু এই এনাল ভালভের রিজনটাকে বলা হচ্ছে। এবং মনে রাখার বিষয়টা হচ্ছে যে পেকটিনেট লাইনের উপরে যে এরিয়াটা সেটা ডিরাইভড হয় ডেভেলপমেন্টালি ফ্রম দি হাইন্ড গাট, বা যেটাকে স্পেসিফিক্যালি বলা হয় ক্লোয়েকা, দ্য ব্লাইন্ড ডাইলেটেড এন্ড পোর্শন অফ দি হাইন্ড গাট। আর সেটা নিচের এরিয়া যেটা সেটা ডিরাইভড হয় প্রক্টোডিয়াম থেকে, অর্থাৎ প্রক্টোডিয়াম মানে হচ্ছে স্কিন। সো পেকটিনেট লাইনের উপরের লাইনিং এপিথেলিয়ামটা থাকবে একদম জিআইটির নর্মাল যে লাইনিং এপিথেলিয়াম অর্থাৎ সিম্পল কলামনার এপিথেলিয়াম সেটা, আর নিচের লাইনটা থাকবে হচ্ছে স্কিনের লাইনিং এপিথেলিয়াম দ্যাট ইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট যে রিজিয়নটা সেখানে থাকবে নন ক্যারাটিনাইজড, কারণ এটা হচ্ছে একটা ওয়েট এরিয়া। আর একদম নিচের যে লোয়েস্ট যে এরিয়াটা লোয়ার এরিয়াটা সেখানে থাকবে হচ্ছে ক্যারাটিনাইজড, কারণ এটা হচ্ছে একদম বাইরের স্কিনের সাথে কন্টিনিউয়াস। So anal valve ক্ষেত্রে এখানে বলতে হবে the upper margin of the valves is lined by simple columnar epithelium and lower surface is lined by stratified squamous epithelium. গেল। তারপরে হচ্ছে anal papilla which are epithelial projections from the free margin of the anal valves. তারপরে পাই anal sinuses, the recesses between the valves and between the anal columns. So anal columns এর মাঝখানে যে রিজিয়নটা সেটাকে বলা হয় anal sinuses. লাস্টে হচ্ছে anal glands, যেটা হচ্ছে the floor of the sinuses receive the ducts of the tubular anal glands.
সো এরা ওপেন করে এনাল সাইনাসের মধ্যে। এটা গেল হচ্ছে আপার এরিয়া ডিসক্রিপশন। ইন্টারমিডিয়েট এরিয়া ডিসক্রিপশনটা হবে যে প্রথম কথা, ইট ইন্টারভিনস বিটুইন দি পেকটিনেট লাইন এন্ড দি হিলটনস হোয়াইট লাইন অ্যান্ড ইট ইজ লাইন্ড বাই নন ক্যারাটিনেট স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম উইদাউট সেবেসিয়াস অ্যান্ড সোয়েট গ্ল্যান্ডস। সো কেন সেটা অলরেডি বলে দিয়েছি। আর লাস্টলি লোয়ার এরিয়া, যেটা লোয়ার এরিয়াটা হচ্ছে ইট ইজ লাইন্ড বাই ট্রু স্কিন উইথ ভ্যারিয়াস পিগমেন্টেশনস। সো এটাই গেল হচ্ছে ডিসক্রিপশন অফ দি ইন্টেরিয়র অফ দি এনাল ক্যানেল। সো এখানে হচ্ছে আগে তিনটা এরিয়াকে আলাদাভাবে ভাগ করে দেন তিনটা এরিয়া আলাদাভাবে ডিসক্রিপশন দিয়ে দিতে হবে। চলে আসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ডেভেলপমেন্ট কিছুক্ষণ আগেই বললাম, পেকটিনেট লাইনের উপরের পার্টটা হচ্ছে ডিরাইভ ফ্রম দি ক্লোয়েকা, নিচের পার্টটা হচ্ছে ডিরাইভ ফ্রম দি প্রক্টোডিয়াম। সো নিচের পার্টটা আমরা জাস্ট এটাই বলবো যে ইট ইজ ডিরাইভ ফ্রম দি এক্টোডার্মাল প্রক্টোডিয়াম, কিন্তু উপরের যে এরিয়াটা সেটার ক্ষেত্রে আমাদের আগের ফর্মুলাটা ইউজ করতে হবে, যে এখানে হচ্ছে যে লাইনিং এপিথেলিয়াম এন্ড গ্ল্যান্স, সেটা হচ্ছে ফ্রম দি এন্ডোডার্ম অফ দি হাইন্ড গাট বা ব্র্যাকেটে লিখে দেবো ক্লোয়েকা। আর যেটা হচ্ছে এখানকার যে কানেকটিভ টিস্যু বা মাসকুলেচার, সেটা হচ্ছে ফ্রম দি স্প্ল্যাঙ্কনোপ্লেরিক লেয়ার অফ দি ল্যাটারাল প্লেট মেসোডার্ম। তারপরে হেমোরয়েডের কোশ্চেনে যাওয়ার আগে আমরা আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি নিচে, যেটা হচ্ছে হাউ ইমপারফোরেটেড এনাস ডেভেলপস। এবং এটার আনসার হচ্ছে যে ডেভেলপমেন্টালি এনাল যে ওরিফিসটা সেটা কভার থাকে বাই অ্যান এনাল মেমব্রেন, যেটা পরবর্তীতে হচ্ছে এইখানে সেল ডেথ হয়ে এই এনাল মেমব্রেনটা অবলিটারেট হয়ে যাওয়ার কথা, সেটা থাকার কথা না। সো এই যে এনাল মেমব্রেনটা সেটা যদি ডিসঅ্যাপিয়ার না করে, তাহলে যেই কন্ডিশনটা অ্যারাইজ করতে পারে সেটাকে বলা হচ্ছে ইমপারফোরেটেড এনাস। সো লাস্ট কোশ্চেন চলে যাই আমরা এই টপিকে, এটা হচ্ছে যে হেমোরয়েডস এর ব্যাপারে, এবং ওয়াই এক্সটার্নাল হেমোরয়েডস আর পেইনফুল বা ওয়াই ইন্টারনাল হেমোরয়েডস আর নট পেইনফুল। সো হেমোরয়েডস কি জিনিস? হেমোরয়েডস যেটাকে হচ্ছে মোর কমন ল্যাঙ্গুয়েজে বলা হয় পাইলস। এটা হচ্ছে যে রেকটাল ভেইনস গুলো থাকে, যেটা হচ্ছে বোথ রেকটাম এবং এনাল ক্যানেলকে সাপ্লাই দেয়, তাদের ডাইলেশন বা ইলংগেশন বা যদি কোনো কারণে টর্চুয়াসিটি হয়ে যায়, সেই কন্ডিশনটাকে বলা হয় হেমোরয়েডস অর পাইলস। এই হেমোরেজ বা পাইলস টু টাইপসের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারনাল আর হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল মানে হচ্ছে পেকটিনেট লাইনের উপরে, এবং এক্সটার্নাল মানে হচ্ছে পেকটিনেট লাইনের নিচে। ইন্টারনাল পাইলস আবার দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি পাইলস যেটা হচ্ছে 3, 7 এবং 11 ও ক্লক পজিশনে হয়ে থাকে, সেটাকে বলা হয় প্রাইমারি পাইলস, এবং সেকেন্ডারিটা হচ্ছে যেটা যে কোনো অন্য রিজনে হয়ে থাকে। আর এক্সটার্নাল তো হচ্ছে যেটা নিচে পেকটিনেট লাইনের নিচে হয়ে থাকে। সো এটার চেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে কেন এক্সটার্নাল হেমোরেজ পেইনফুল এবং কেন ইন্টারনালটা পেইনফুল না। এবং এটার আনসারটা আমরা কিছুক্ষণ আগে যখন ডেভেলপমেন্টালি জিনিসটা বলেছি, তখন আমরা অলরেডি এটার আনসারটা পেয়ে গেছি, যে যেহেতু পেকটিনেট লাইনের উপরের রিজনটা এন্ডোডার্ম থেকে আসে, সেটার নার্ভ সাপ্লাই কিন্তু পুরোপুরি যে ভিসেরার যে নার্ভ সাপ্লাই, অর্থাৎ অটোনমিক নার্ভ সাপ্লাই, সেটা থাকবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো সেন্সরি ফাইবার্স থাকবে না। পেকটিনেট লাইনের নিচের এরিয়াটা আসে হচ্ছে আমাদের এক্টোডার্মাল প্রক্টোডিয়াম থেকে, যেটা হচ্ছে বেসিক্যালি স্কিনের হচ্ছে একটা এক্সটেনশন। তো স্কিন যেহেতু, এখানে হচ্ছে হাই অ্যামাউন্ট অফ সেন্সরি নার্ভ ফাইবার্স থাকবে। এটার কারণেই এক্সটার্নাল হেমোরয়েড যেটা হচ্ছে পেকটিনাল লাইনের নিচে হয়ে থাকে, সেটা হচ্ছে হাইলি পেইনফুল, এবং ইন্টারনাল হেমোরয়েড যেটা, সেটা পেকটিনাল লাইনের উপরে হয়ে থাকে, সেখানে ইউজুয়ালি কোনো পেইন ফিল করা হয় না। সো এটাই হচ্ছে এই কোয়েশ্চেনটার আনসার। সো আজকের সেশনটা আমাদের এই পর্যন্তই থাকবে। আজকের সেশনে আমরা অলরেডি জিআইটির মোটামুটি সব টিউবুলার যে স্ট্রাকচারগুলো বা ভিসেরা যে স্ট্রাকচারগুলো, সেগুলো কভার করা হয়ে গেছে। আমরা নেক্সট সেশনে চেষ্টা করব জিআইটির যে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারগুলো আছে, অর্থাৎ যে ডিফারেন্ট গ্ল্যান্ডগুলো আছে, এবং আমাদের যে ডিফারেন্ট সিস্টেমিক হিস্টোলজি পড়তে হয়, এখান থেকে ডিফারেন্ট স্ট্রাকচারগুলো, হিস্টোলজিক্যাল স্ট্রাকচারগুলো আঁকতে হয়, সেই দুটো জিনিস কভার করার। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি রীতিমতো বই খাতা নিয়েই বসেছিলাম ক্লাসটা করার জন্য, এবং অনেক বেশি উপভোগ করেছে আপনার ক্লাসটা। আশা করি আমার মতোই আমার সকল দর্শকরাও এই ক্লাসটা খুব বেশি উপভোগ করেছে, এবং যথেষ্ট, মানে যতটুকু পড়িয়েছেন, আমার যতটুকু মনে হয় এই ক্লাসটা যদি কেউ মনোযোগ দিয়ে করে, তাহলে তার রিটেনে আটকাতে কেউ পারবে না, আশা করি। তো আমার প্রিয় দর্শক বৃন্দের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এই ক্লাসটা করেছেন আপনাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসটা ছড়িয়ে দিন, এবং আমাদের এই ধারাবাহিক সেশনগুলো, নিয়মিত ক্লাসগুলো করুন। ইনশাআল্লাহ আপনি একজন আহ, আহ, যোগ্য প্রফ যোদ্ধা হয়ে উঠতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে। আমরা আগামী ক্লাসের, অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন এটা অ্যাবডোমেনের প্রথম পর্ব ছিল, এবং সামনে অ্যাবডোমেনের আরো পর্ব রয়েছে, এবং আগামী ক্লাসের এবং আগামী পর্বগুলোর জন্য আপনাদের দাওয়াত রইল।
এবং অবশ্যই আপনারা সেই ক্লাসগুলো দেখবেন। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সেই কামনায় আজকের মতো আমি এবং আমার শ্রদ্ধেয় গেস্ট এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলের সার্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।